ধন্যবাদ পারমিতা। যেহেতু এটা টেকনিক্যাল বিষয়, তাই আমি ছাত্রছাত্রীদের জন্য চেষ্টা করব যতটা সহজভাবে পড়ানো সম্ভব হয় ততটাই সহজে পড়াতে, কারণ একদমই নতুন বিষয়, এরা কখনো আগে পড়েনি। তো সেটাই আমার মাথায় রেখে আমার আজকে আলোচনাটা কথা ভেবেছি। এখন স্নাতক স্তরের ডিএসসি পেপারে লোকসংস্কৃতির যে পাঠ্যক্রমটি দেওয়া হয়েছে সেখানে লোককথা বলে একটি অংশ আছে তৃতীয় মডিউলে। তো আমি মূলত সেই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য আমাকে পাঠশালার যারা উদ্যোক্তা তারা বলেছিলেন, পারমিতারা বলেছিলেন আমি একটু পিছিয়ে যাব, কারণ লোককথা হচ্ছে লোকসংস্কৃতির বা বলতে পারা যেতে পারে লোকসাহিত্য, অর্থাৎ ফোক ন্যারেটিভসের জাস্ট একটা পার্ট, মানে একটা ছোট অংশ। যে কারণে আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমাদের হয়তো লোকসংস্কৃতির পর্বগুলো এবং সেই পর্বের কোথা থেকে লোকসাহিত্য শুরু হয়েছে এবং সেখান থেকে কোথা থেকে ফোক ন্যারেটিভস বা লোক কাহিনীগুলো এসেছে এগুলো আগে একটু দেখে নেওয়া দরকার। তো আমরা প্রথমেই যেখান থেকে শুরু করব যে সংস্কৃতি শব্দটার মানে কী, মানে যদি লোকসংস্কৃতি থেকে লোকটাকে আমরা সরিয়ে রাখি, যদি শুধু সংস্কৃতি শব্দটাকে আমরা মনে রাখি, সংস্কৃতির মানে কী। এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা অনেকেই হয়তো জানে, তবু আমি একটু ধরিয়ে দেওয়ার জন্য বলছি। সংস্কৃতিকে আমরা দুটো অর্থে ব্যাখ্যা করতে পারি। সংস্কৃতি হচ্ছে এক নম্বর যেটা, সেটা হচ্ছে ঐতিহ্যগতভাবে এক একটা ভাবনা বা অভ্যাস যেটা একটা জাতি কৌমের মধ্যে বিবর্তিত হয়, আমরা সেটাকে সংস্কৃতি বলতে পারি এবং এটাকে বলা হয় ব্যবহারিক সংস্কৃতি। আরেকটা ব্যাখ্যা রয়েছে সংস্কৃতির, যেটা হচ্ছে যেখানে সংস্কার করা হয়, অর্থাৎ যে জিনিসটির দ্বারা আমার মন এবং উপলব্ধি পরিশীলিত হয় এবং পরিমার্জিত হয়, এবং সেই পরিশীলন এবং পরিমার্জনের মাধ্যমে আমার মন বা আমার মননটি সুন্দর একটা বিন্যাসে গড়ে ওঠে, সেটাকে আমরা বলতে পারি মানসিক সংস্কৃতি, যার অভিপ্রকাশ ঘটে কিন্তু ফাইন আর্টসের মধ্যে দিয়ে, যেরকম গান, নাচ, আঁকা ইত্যাদি ইত্যাদি। আর ব্যবহারিক সংস্কৃতি যেটা, সেটা কিন্তু মূলত ধরা থাকে পরিবার বা সমাজ পরিবেশের মধ্যে, এবং সেই পরিবার বা সমাজ পরিবেশের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা প্রত্যয় বা কোনো একটা ধারণা গড়ে ওঠে, এবং যে প্রত্যয়টা বা যে ধারণাটা হয়তো একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে, একটা পরিবার থেকে আরেকটা পরিবারে, বা একটা জাতি কৌম থেকে আরেকটা জাতি কৌমে চলে যায়। আমি একটা দুটো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে ছেলেমেয়েরা। ধরো আমরা বলি না, কিন্তু আমাদের ঠাকুমার মুখে শুনেছি তারা কখনো চাল ফুরিয়ে গেছে বলতেন না, বলতেন চাল বাড়ন্ত। বিবাহিত মেয়েরা তারা কখনো বলেন না হাতের শাঁখাটা ভেঙে গেছে, তারা বলেন শাঁখাটা বেড়ে গেছে। অর্থাৎ এই যে বিশ্বাসটা যে চাল ফুরিয়ে গেছে বললে অন্নাভাব হবে, আর শাঁখা ভেঙে গেছে বললে স্বামীর মৃত্যুযোগ হবে, এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাস থেকে দাঁড়িয়ে একটা প্রত্যয় হয়েছে যে অন্যভাবে কথাটা বলবো, এইটা হচ্ছে ব্যবহারিক সংস্কৃতি। তো যাই হোক, এই ব্যবহারিক এবং মানসিক এই দু অর্থে যে সংস্কৃতি আমরা বলি বা কালচার আমরা বলি, সেই কালচারটা তো হঠাৎ করে একদিনে গড়ে ওঠেনি, বা একদিনে হঠাৎ করে আমরা আজকের এই জায়গায় এসে দাঁড়াইনি। এই কালচারের একটা ক্রমবিবর্তন থাকে, বা সংস্কৃতির একটা ক্রমবিবর্তন থাকে। আমাদের লোকসংস্কৃতির এবং লোকসাহিত্যের আলোচনায় কিন্তু সেই ক্রমবিবর্তনের জায়গাটা একদম গোড়ায় আমাদের জেনে নেওয়া ভীষণ দরকার। আমি প্রথমেই যার কথা বলবো তার নাম H.L. মর্গান। আরেকবার বলছি ছেলে মেয়েদের জন্যে, H.L. মর্গান, যিনি 1881 সালে এনশিয়েন্ট সোসাইটি বলে একটি গ্রন্থে তিনি এই সংস্কৃতির ক্রম উদ্বর্তনের কতগুলো ধারা দেখিয়েছেন। এবং আমরা যারা লোক সংস্কৃতির ছাত্র আর কি, আমরা এটাকে মজা করে বলি হচ্ছে এটা হচ্ছে কালচারাল স্টেয়ারকেস বা সংস্কৃতির সিঁড়ি। অর্থাৎ এই এনশিয়েন্ট সোসাইটিতে মর্গান দেখাচ্ছেন যে সংস্কৃতির বিকাশ যেটা হচ্ছে সেটা যেন একটা ধাপে ধাপে, যেরকম আমরা সিঁড়ি দিয়ে একটা ধাপ পেরিয়ে তারপরে ধাপ উঠতে উঠতে একেবারে সব থেকে উঁচু ধাপে গিয়ে পৌঁছাই। ধরো একটা 5 তলা বাড়ির 5 তলাতে একবারে লাফিয়ে উঠতে পারবো না, একটা সিঁড়ি ধরে ধরে আমরা উঠবো। তো সেই রকমভাবে আমরা 5 তলার একটা বাড়িতে উঠতে গেলে যেরকম সিঁড়ি ধরে 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 উঠবো, ঠিক সেরকমভাবে তিনি দেখাচ্ছেন। তিনি কি দেখাচ্ছেন? তিনি দেখাচ্ছেন যে এই সংস্কৃতির সিঁড়িটার 3টে মূল স্টেপ রয়েছে বা 3টে মূল পর্ব রয়েছে। প্রথম পর্বটাকে তিনি বলছেন বন্য পর্ব বা স্যাভেজ পর্ব, বন্য পর্ব বা স্যাভেজ পর্ব। দ্বিতীয় পর্বটিকে তিনি বলছেন বর্বর পর্ব বা বারবেরিয়ান পর্ব।
হ্যাঁ, এটা ঠিকই যে আমরা এখন সভ্য এবং আধুনিক ভদ্র পরিশীলিত সমাজে বন্য, বর্বর, স্যাভেজ, বারবেরিয়ান এই শব্দগুলোকে গালাগালি অর্থে ব্যবহার করি, কিন্তু আমরা এখানে শব্দগুলোকে কিন্তু একেবারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখব। সেই কারণে আমরা বলবো যে মর্গ্যানের তত্ত্ব অনুযায়ী সংস্কৃতি শ্রেণীর একদম নিম্নতম ধাপে রয়েছেন যারা, তাদেরকে বলা হচ্ছে বন্য স্তর বা স্যাভেজ। তারপরে যারা রয়েছেন আরেকটু উঁচু স্তরে তাদেরকে বলা হচ্ছে বর্বর বা বারবেরিয়ান্স, এবং তাদের থেকে আরও একটু উঁচুতে তৃতীয় ধাপে যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে গ্রামীণ স্তর বা রুরাল স্তর। তাই এই যে উঁচু ধাপগুলো বলছি, তার মানে বোঝাই যাচ্ছে পূর্ববর্তী স্তর থেকে পরবর্তী স্তরে একটা পরিবর্তন ঘটেছে। আমরা একটু দেখে নিই কী কী ঘটছে। ধরো যেটাকে বন্য স্তর বলা হচ্ছে বা স্যাভেজ স্তর বলা হচ্ছে, সেখানে একেবারেই কিন্তু আদিম জঙ্গলবাসী যে মানুষ, তাদের জীবনযাত্রার নির্ভর যে সংস্কৃতি, সেইটাকে সংস্কৃতির একেবারে আদিতম পর্ব বা স্যাভেজ পর্ব বা বন্য পর্ব বলা হচ্ছে। এবং সেখানে যে আদিম মানুষরা, তারা বেশিরভাগই হচ্ছেন অরণ্যচারী। তাদের প্রফেশন হচ্ছে শিকার নির্ভর, অর্থাৎ তারা একটা অরণ্যে থাকেন, সেই অরণ্যের সমস্ত পশু পাখিকে মেরে তারা খান এবং সেখানকার বনে বাদারে ফল মূল গুল্ম এগুলো তারা খান। এবং যখন সেই অরণ্যটা একেবারে নিঃশেষ হয়ে যায়, তারা খেতে খেতে যখন ফুরিয়ে ফেলেন, তখন তারা আবার সদল বলে গোষ্ঠী জীবন তাদের পরের অরণ্যটায় যান। ফলে বুঝতেই পারছো তাদের জীবনটা হচ্ছে যাযাবর জীবন। তাহলে শিকার নির্ভর, অরণ্যচারী, যাযাবর প্রাগৈতিহাসিক জীবনে যারা রয়েছেন, তাদের যে সংস্কৃতি সেটাকে আমরা বলছি বন্য বা স্যাভেজ সংস্কৃতি। এরপরে যে এর একটু বেটার, একটু উন্নত যে স্তরে আমরা আসছি, সেই স্তরটাকে বলা হচ্ছে, আমি আগেই বললাম, বর্বর বা বারবেরিয়ান্স। এখানে আমরা কাদের পাচ্ছি? এখানে মানুষরা হচ্ছেন আদিবাসী মানুষ, অর্থাৎ নানা ট্রাইবে তারা বিভক্ত হয়ে গেছেন। এক একটা ট্রাইব মানে এক একটা জাতি কৌমের পরিচয় তারা বিভক্ত হয়ে গেছেন, এবং তাদের সংস্কৃতিটা একটু উন্নত, কারণ এই বর্বর স্তরে এসে বা এই বারবেরিয়ান স্তরে এসে তাদের যাযাবর জীবনের অবসান ঘটছে। কারণ তারা রিয়েলাইজ করছেন যে আমরা যদি একটা জঙ্গলের সব পশু পাখিকে মেরে ফেলি, খেয়ে ফেলি, তাহলে আমাদের এরকমভাবে ঘুরতে ঘুরতে একটা সময় আসবে যখন আমরা কিন্তু কোনোই আর জঙ্গলে কোথাওই পশু পাখি খাবার খাদ্যদ্রব্য কিছু পাবো না। এবং সেখান থেকে তাদের এই বুদ্ধিটা আসে যে পশু না মেরে আমরা পশু পালনও তো করতে পারি, অর্থাৎ একটা পশু মেরে না খেয়ে কয়েকটি পশুকে পুষে তাদের মাধ্যমে যদি আরও 10টা পশুকে আমরা জন্ম দেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের খাদ্যের যোগানটা অব্যাহত থাকছে। ফলত তোমরা নিজেরাই বুঝতে পারছো যে পশুপালন করতে গেলে ওই যাযাবরের মতন ঘুরে বেড়ালে চলবে না। ফলে তারা যাযাবরের জীবনের অবসান ঘটিয়ে তারা স্থিত হলেন কোনো একটা জায়গায়, এবং যেখানে যারা স্থিত হলেন সেই গোষ্ঠীটা কোনো একটা নামে, কোনো একটা টোটেমের পরিচয়, কোনো একটা নির্দিষ্ট পরিচয় বা একটা নামে তারা চিহ্নিত হতে থাকলেন যে অমুক ট্রাইব, তমুক ট্রাইব, এরকমভাবে। তাহলে তাদের প্রফেশন কী হলো বুঝতেই পারছো, পশুপালন। এবং এই স্তরেই কিন্তু কৃষির উদ্ভব হচ্ছে, এবং এটা ডিবেটেবল হলেও বলা হয় যে মেয়েরাই নাকি কৃষির উদ্ভব ঘটিয়েছিলেন, কারণ মেয়েরাই নাকি প্রথম মাঠে গিয়ে ফলমূল কুড়োতে গিয়ে দেখেছিলেন ওই ফেলে দেওয়া বীজ থেকে অঙ্কুর উদ্গম হচ্ছে, এবং সেটা থেকে তারা বুদ্ধি পান যে ওই ফেলে দেওয়া অঙ্কুর থেকে আবার নতুন নতুন খাদ্যের জোগান করা যায়। তো এই পর্বে তারা পশুপালন করছেন, কৃষির উদ্ভব হচ্ছে, এবং এই পর্বেই কিন্তু তারা ভাষা পাচ্ছেন, যে ভাষা হচ্ছে মানুষের সাথে মানুষের কমিউনিকেট করবার মাধ্যম। এবং এখানেও কিন্তু সৃষ্টি হচ্ছে অক্ষর বা বর্ণমালা। অবশ্যই সেগুলো তোমার আমাদের চেনা জানা অক্ষর বর্ণমালা নয়, কিন্তু তাদের মতন করে তারা কিছু কিছু সংকেতের দ্বারা, কিছু কিছু সিম্বলের দ্বারা নিজেদের ভাবকে খোদাই করে দেওয়ালে রাখতে পারছেন। আমরা প্রাচীন যত দেওয়াল গাত্রে বা বলতে পারো পাহাড়ের গুহাতে সে দেওয়াল চিত্রগুলো দেখি, হাজার হাজার বছর পুরনো দেওয়াল চিত্রগুলো দেখি। আমরা স্পেনের একটা দেওয়াল চিত্রের কথা জানি, প্রচুর হাজার বছরের পুরনো, সেগুলো কিন্তু এই বারবেরিয়ান বা বর্বর স্তরে। এরপরে কিন্তু
আরও উদ্ভব হচ্ছে, সংস্কৃতির আরও বিকাশ ঘটছে, এবং ওই গোষ্ঠীগুলো যাযাবর জীবন সমাপ্ত করে পশুপালন যেরকম করতে করতে তারা একটা জায়গাতে গ্রামীণ একটা পটভূমি তারা তৈরি করছে। সেখানে আবার গোষ্ঠীগুলো পরিবারে ভাগ হয়ে যাচ্ছে, এবং যে মুহূর্তে গোষ্ঠীগুলো পরিবারে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ বড় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে কিন্তু আবার ফ্যামিলির সঙ্গে সঙ্গে আরেকটা কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে প্রপার্টি। এর আগে পর্যন্ত কিন্তু গোষ্ঠীর প্রপার্টি মানে একটা পশু যদি কেউ মেরে আনে বা একটা জায়গায় যদি কেউ ফসল তৈরি করে, সবটাই হচ্ছে পুরো গোষ্ঠীটা। যে মুহূর্তে আমরা গ্রামীণ বা রুরাল স্তরে আসছি, এবং যখন গোষ্ঠীগুলো ভেঙে ভেঙে ছোট 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 পরিবারে তৈরি হচ্ছে, এবং সেই পরিবারগুলো একই জাতি কৌমের হলেও তাদের হয়তো আলাদা আলাদা পদবি হচ্ছে, তাদের হয়তো আলাদা আলাদা নাম হচ্ছে, আলাদা আলাদা পরিচয় হচ্ছে, সেখানে কিন্তু কনসেপ্ট অফ প্রপার্টিটাও তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের নিজস্ব ধনসম্পদ, তাদের নিজস্ব সম্পত্তির একটা কনসেপ্ট তৈরি হচ্ছে। এই যে পর্বটা, রুরাল পর্ব বা গ্রামীণ পর্ব, এই গ্রামীণ পর্ব সংস্কৃতির সিঁড়ির এই তৃতীয় ধাপে এই গ্রামীণ পর্ব থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে লোক সংস্কৃতির। অনিবার্য প্রশ্ন যে আচ্ছা, এই স্তরে এসে লোক সংস্কৃতির সৃষ্টি হলো কেন? কেন আগের দুটো স্তরে হলো না? খুব সহজ এটা আমাদের বোঝার। প্রথম স্তর যেটা ধরো বন্য বা স্যাভেজ স্তর, মানুষের তখন দুটো কাজ, সেটা হচ্ছে খাওয়া, শিকার করা, ঘুমিয়ে পড়া, আবার উঠে আবার শিকার করা, আবার ফলমূল সংগ্রহ করা, খাওয়া আর ঘুমিয়ে পড়া। এই কাজেই তাদের সারা জীবন, সারাটা দিনটা হতো। ফ্রি টাইম কোথায়? ইভেন যখন তারা বর্বর বা বারবেরিয়ান লাইফে আসছেন, তখনও কিন্তু সারাদিনই তাদের কী করতে হচ্ছে? পশুপালন করতে হচ্ছে। কৃষির সবে উদ্ভব হয়েছে, ভালো করে কাজকর্ম জানেন না, লেখাপড়াও সেরকম প্রশ্নই নেই, শুধু একটু একটু ভাষার শিক্ষা হয়েছে, একটু একটু অক্ষর বা সংকেত শিখেছে। ফলে এই সমস্ত কিছুকে গুছিয়ে যাযাবর জীবন থেকে থিতু জীবনে আসতে সেই সেটেলমেন্টটাতেই তাদের সময় চলে যাচ্ছে। কিন্তু গ্রামীণ জীবনে যখন অনেক দিন স্থিত হয়ে থাকা, ভালোভাবে কৃষিকাজ করা, পশুপালনের মধ্যে দিয়ে খামার তৈরি করা, এবং অক্ষর বর্ণমালা সৃষ্টির মধ্যে দিয়ে কথা বলা এবং লিখতে পড়তে শেখার ব্যাপারটা তৈরি হচ্ছে, তখন কিন্তু মানুষের হাতে খানিকটা ফ্রি টাইম আসছে। অর্থাৎ খানিকটা এমন সময় তারা পাচ্ছে যে সময়টাতে তাদের ক্ষুণ্ণবৃত্তির জন্য, অর্থাৎ পেটের দায়ে অন্য কোনো কাজ করতে হবে না। সেই যে ফ্রি টাইমটা, সেই ফ্রি টাইমটাতেই কিন্তু তারা এবার কোন সংস্কৃতির দিকে মনোযোগ দিচ্ছে? মানসিক সংস্কৃতির দিকে মনোযোগ দিচ্ছে। আমি তোমাদের বলেছি সংস্কৃতি দুরকম হয়, ব্যবহারিক এবং মানসিক। ব্যবহারিক সংস্কৃতিটা হয়ে গেছে, তারা সেটেলড হয়ে গেছে। মানসিক সংস্কৃতির দিকে তারা মনঃসংযোগ করছে। আমি খুব সহজ উদাহরণ দিচ্ছি। আমরা সকালবেলা রান্নাঘরে কাজ করি, দুপুরবেলা অনলাইনে কাজ করি, সন্ধ্যেবেলা ওয়েবিনার করছি বা হয়তো মিটিং করছি, কিন্তু তারপরে যদি ফ্রি টাইম পাই তবে হয়তো গান শুনছি বা একটা সিনেমা দেখছি বা একটা গল্প বের করছি। মানুষের তার মানে ব্যক্তিগত জীবনে সংস্কৃতির চর্চা করতে গেলে খানিকটা নিজস্ব সময়ের দরকার হয়, এবং গ্রামীণ পর্বে বা রুরাল পর্বে এসে মানুষ যখন সেই সময়টা পাচ্ছে, সেইখান থেকে তারা যে সংস্কৃতির চর্চা শুরু করছে, সেই সংস্কৃতিকে আমরা বলছি লোকসংস্কৃতি। এই লোকসংস্কৃতির কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত হচ্ছে এটি একেবারেই কৃষি নির্ভর গ্রামকেন্দ্রিক সমাজ থেকে সৃষ্টি হচ্ছে। 2 নম্বর, এদের সংস্কৃতিটা হচ্ছে একেবারে ওরাল, অর্থাৎ মৌখিক ভাষা আশ্রয়ী অলিখিত সংস্কৃতি। গ্রামীণ সংস্কৃতির যে লেখাগুলো বা গ্রামীণ সংস্কৃতির যে সাহিত্যগুলো, সেগুলো সবগুলোই কিন্তু ওরাল ট্রেডিশন। একজন বার্ড, যাকে বলি আমরা বিআরডি বার্ড বলে, সেই বার্ডের থেকে আরেকজন শিখছেন, এরকমভাবে গল্পগুলো এগোতে 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 চলেছে। মনে করা হয় রামায়ণ মহাভারতের কাহিনীও একটা সময় পর্যন্ত সেইভাবেই চলেছে। এবং এই সমস্ত যে মৌখিক ভাষাশ্রয়ী যে অলিখিত যে সাহিত্য, সেই সাহিত্যের মধ্যে দিয়ে যেটা প্রকাশ পাচ্ছে, সেটা কিন্তু সমষ্টির ঐতিহ্যগত প্রকাশ। এটা কোনো একজন একক ব্যক্তির লেখা নয়। ওই সমস্ত গোষ্ঠীটা, সবকটা পরিবার মিলে যে গোষ্ঠীটা একটা গ্রামকে তৈরি করে তুলেছেন, সেই গ্রামের নিজস্ব যে ঐতিহ্য, সেই গ্রামের নিজস্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এবং সেই ঐতিহ্যের সমষ্টিগত প্রকাশ হচ্ছে সেই ওরাল ট্রেডিশনগুলোর মধ্যে দিয়ে। আরেকটা কি, ওই যে বললাম যে সামগ্রিক ঐতিহ্যের প্রকাশ ঘটছে, সেই সামগ্রিক ঐতিহ্যের, আচ্ছা কারোর বোধহয় মাইক খোলা আছে, একটু বন্ধ করলে ভালো হয়। সেই সামগ্রিক ঐতিহ্যের যে প্রকাশ ঘটছে, সেই কারণেই এই লোকসংস্কৃতির স্তরে যে সাহিত্য সৃষ্টি হচ্ছে, সেইগুলো ব্যক্তি পরিচয়হীন অনির্দিষ্ট রচনা। অর্থাৎ আমরা বলতে পারবো না বা বলতে পারি না
অমুক গল্পটা কার লেখা, আমি এ প্রসঙ্গে আসবো তাহলে বুঝতে পারবে তোমরা, তমুক ছড়াটা কার লেখা, অমুক প্রবাদটা কার তৈরি করা, আমরা বলতে পারি না। আমরা শুধু জানি একটা নির্দিষ্ট সমষ্টির, একটা নির্দিষ্ট গোষ্ঠী থেকে সেটা তৈরি হয়েছে। এবং যেহেতু এটা ওরাল ট্র্যাডিশন, যেহেতু এটা মৌখিকভাবে প্রবাহিত হয়, তাই এটা নমনীয় অর্থাৎ ফ্লেক্সিবল এবং অত্যন্ত পরিবর্তনশীল একটা প্রবাহ। তুমি যে মুহূর্তে একটা বই লিখে ফেলছো, দুটো মলাটের ভেতরে বইটাকে তুমি বিধৃত করছো, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা নমনীয় থাকছে না, খুব বেশি পরিবর্তনশীল হয় না। পরের এডিশন বেরোলে হয়তো কিছু অ্যাডিশন হতে পারে বা কিছু অল্টারেশন হতে পারে, কিন্তু সেটা নমনীয় হয় না, সম্পূর্ণ পরিবর্তন হয়। কিন্তু যেহেতু এটা ওরাল ট্র্যাডিশন, ফলে এটা একটা প্রবাহের মতন, একটা ধারার মতন চলতে থাকে এবং ভীষণ নমনীয়। যিনি বলছেন তার ইচ্ছা অনুযায়ী তিনি এটা পরিবর্তন করছেন, একজনের থেকে আরেকজনে যখন গল্পটা যাচ্ছে, গল্পের কিছু 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 চেঞ্জ হতে হতে যাচ্ছে। ফলে ফোক ন্যারেটিভস যেগুলো, লোককাহিনী যেগুলো, সেগুলো কিন্তু নির্দিষ্ট একটা আকার বা একটা ফিক্সড কোনো গল্প আমরা বলতে পারি না। সিমিলারলি লোককথার ক্ষেত্রেও কিন্তু মাথায় রাখতে হবে যে লোককথা মানেই যে একটা ফিক্সড গল্প, এরকম কিন্তু নাও হতে পারে। তা এই যে গ্রামীণ স্তরে এসে লোকসংস্কৃতির উদ্ভব হচ্ছে, অর্থাৎ ফোক কালচারের উদ্ভব হচ্ছে, এই লোকসংস্কৃতির বিকাশ হচ্ছে 5 রকমভাবে। কীরকমভাবে দেখো, দৈহিক ক্রীড়াধর্মী, যখন ধরো তারা খেলাধুলো করছেন, বিশেষ ধরনের ফোক গেমস একটা খুব ইন্টারেস্টিং টপিক, তারা খেলাধুলো করছেন, তারা কোনো একটা বিশেষ ধরনের একটা ক্রিয়া করছেন, তার মধ্যে দিয়ে কোনো একটা সংস্কৃতির প্রকাশ ঘটাচ্ছে, দৈহিক ক্রিয়াধর্মী। দ্বিতীয় হচ্ছে শিল্পধর্মী, যখন তারা ধরো একটা আলপনা আঁকছেন, বা তোমরা দেখবে দেওয়ালের গায়ে সাঁওতালদের বাড়িতেও থাকে চিত্র বিচিত্র করে নানা রকম ডিজাইন আঁকা থাকে, বা ধরো তারা বেতের একটা চাটাই দিয়ে একটা ঝুড়ি বুনছেন, কি পোশাকের একটা বিশেষ দড়ি, ঘাসের দড়ি বুনে বুনে পোশাক বানাচ্ছেন, সেটা হচ্ছে শিল্পধর্মী। প্রয়োগধর্মী কোনটা, তারা আগুন জ্বালাতে তো শিখেছেন, সে আগুনটাকে সংরক্ষণ করে আগুনের উপরে হাঁড়ি বসিয়ে রান্না করার সূত্রে তারা প্রয়োগধর্মী সংস্কৃতির প্রকাশ ঘটাচ্ছেন। চতুর্থটা হচ্ছে বিশ্বাসধর্মী, যে তাদের একটা বিশ্বাস তৈরি হচ্ছে, সে বিশ্বাসটা অবশ্যই বুঝতে পারছো দেবতা কেন্দ্রিক। আগে যেরকম তারা মনে করতেন, আমি সে প্রসঙ্গে আসছি, যে একজন সুপার পাওয়ার রয়েছে, আকাশে এসে থাকে, সেই সুপার পাওয়াররা কোথাও একটা নাম পাচ্ছেন, সেই সুপার পাওয়াররা কোথাও একটা জেন্ডার পাচ্ছেন, নারী দেবতা, পুরুষ দেবতা, এবং তারা কোনো না কোনো একটা নামে, কোনো না কোনো একটা আকারে, বিশেষ করে একটা আকারে পূজিত হচ্ছেন। তাহলে দৈহিক ক্রিয়াধর্মী, শিল্পধর্মী, প্রয়োগধর্মী, বিশ্বাসধর্মী, এই 5 রকমভাবে, এই 4 রকমভাবে লোকসংস্কৃতির যে অভিপ্রকাশ, সেই অভিপ্রকাশেরই পঞ্চমটি হচ্ছে বাকধর্মী, যে জায়গাটা হচ্ছে আমাদের আলোচনার জায়গা। তাহলে আমরা আবার একটু দেখে নিই, সংস্কৃতির সিঁড়ির যেটা তৃতীয় স্তর, অর্থাৎ গ্রামীণ স্তর, সেই গ্রামীণ স্তরে যে লোকসংস্কৃতি তৈরি হচ্ছে, যেটি কৃষি নির্ভর গ্রামকেন্দ্রিক সমাজের সৃষ্টি, সেই লোকসংস্কৃতির 5টি বিকাশনের মধ্যে অন্যতম হচ্ছে বাকধর্মী লোকসংস্কৃতি। যে বাকধর্মী লোকসংস্কৃতির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান যেটি, সেটি হচ্ছে ভাষা। আমি তোমাদের আগেই বলেছিলাম যে বর্বর স্তরেই কিন্তু তাদের অক্ষর এবং বর্ণমালার প্রাথমিক সৃষ্টি হয়েছিল। গ্রামীণ স্তরে এসে সেই অক্ষর এবং বর্ণমালার সূত্রে আরও বেশি খোদাইয়ের কাজগুলো শুরু হয়, এবং সবথেকে বড় কথা, গ্রামীণ স্তরে এসে তারা মৌখিকভাবে পরস্পরের সঙ্গে আদান প্রদান শুরু করেন, অর্থাৎ মৌখিকভাবে কথা বলতে তারা শেখেন, মৌখিকভাবে তারা বিবরণ দিতে শেখেন। এই বিবরণ শব্দটা কেন বলছি, কারণ গল্প বলো, কথা বলো, সবটার মধ্যেই তো একটা ডেসক্রিপশন থাকে, একটা বিবরণ থাকে। ফলে এই লোকসংস্কৃতির পঞ্চম যে বিকাশন ঘটছে, বাকধর্মী বিকাশন, সেখানে যেই মুহূর্তে আমরা ভাষার মাধ্যমে লোকসংস্কৃতির বিকাশ দেখছি, সেই ভাষার মাধ্যমে বিকাশটাকে আমরা বলছি লোকসাহিত্য, অর্থাৎ ফোক লিটারেচার। যে ফোক লিটারেচারটি কীরকম, সেটি মৌখিক ভাষা আশ্রয়ী অলিখিত সাহিত্য। আরও একবার বলছি, লোক সাহিত্য কীরকম, লোকসাহিত্য হচ্ছে মৌখিক ভাষাশ্রয়ী অলিখিত সাহিত্য, ওরাল ট্র্যাডিশন নির্ভর আনরিটেন সাহিত্য। এই যে লৌকিক সাহিত্য, যেটি ওরাল ট্র্যাডিশনভুক্ত, সেইটি দেখো আবার কতগুলো ভাগ রয়েছে। প্রথম ভাগটি যেটি তোমাদের পাঠ্য, লোককথা মানে ফোক টেল। দ্বিতীয় ভাগটি প্রবাদ প্রবচন। তৃতীয় ভাগটি ধাঁধা বা হেঁয়ালি।
চতুর্থ ভাগটি ছড়া এবং পঞ্চম ভাগটি গাথা অথবা গীতিকা বা যেটাকে ইংরেজিতে ব্যালাডস বলা হয়। তার মানে আমরা লোকসংস্কৃতির বাগধর্মী যে প্রয়োগটি, সে বাগধর্মী প্রয়োগের যে ভাষার অংশ, সেই ভাষার অংশ থেকে মৌখিক ভাষাশ্রয়ী যে সাহিত্য গড়ে উঠতে দেখছি, যার কোনো লিখিত রূপ নেই গ্রামীণ সমাজের, সেই সাহিত্যকেই আমরা বলছি লোকসাহিত্য। যে লোকসাহিত্যকে আমরা আবার 5টি প্রকরণে ভাগ করতে পারছি, যে 5টি প্রকরণের একটি বা বলতে পারো সব থেকে গুরুত্বপূর্ণ প্রকরণটি হচ্ছে ফোক টেল তথা লোককথা। এই যে লোককথা, তাহলে শব্দগুলো লক্ষ্য করো, একটা হচ্ছে লোকসংস্কৃতি মানে ফোক কালচার, একটা হচ্ছে লোকসাহিত্য মানে ফোক লিটারেচার, একটা হচ্ছে, এবং সেই ফোক লিটারেচারটাকে আমরা স্ট্রোক দিয়ে এটাও লিখতে পারি ফোক ন্যারেটিভ। আর সেই ফোক ন্যারেটিভ বা ফোক লিটারেচারের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে ফোক টেলস বা লোককথা বা ফোক ন্যারেটিভস, এখানে তোমরা এটাকে বলতে পারো। তো এই যে ফোক ন্যারেটিভস, এই ফোক ন্যারেটিভসকে আমরা আবার 3টে ভাগে ভাগ করি। লোকসাহিত্য থেকে যখন আমরা লোককাহিনীতে আসছি, সেই লোককাহিনীকে আমরা 3টে ভাগে ভাগ করছি। প্রথমটিকে আমরা বলছি মিথ, দ্বিতীয়টিকে আমরা বলছি টেল বা কথা, আর তৃতীয়টিকে আমরা বলছি লেজেন্ড বা কিংবদন্তি। এটা ঠিকই যে তোমাদের পাঠ্য হচ্ছে দ্বিতীয়টি, অর্থাৎ যেটিকে আমরা লোককথা বলছি। তাহলে ফোক ন্যারেটিভ বা লোককাহিনীর 3টে ভাগের মধ্যে একটি ভাগ তোমাদের পাঠ্য। কিন্তু মজাটা হচ্ছে টেল তো প্রথমে আসেনি, প্রথমে এসেছিল মিথ। তাই আমরা মিথকে না জেনে, মিথকে না ছুঁয়ে আমরা টেলে আসতে পারি না। আগের দিন অর্পিতা ম্যাডাম তোমাদের যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়াচ্ছিলেন, বলছিলেন যে 15 নম্বর কবিতাটা পড়তে গেলে আগেরগুলো বাদ দিলে চলে না। এটাই ঘটনা যে পরিপ্রেক্ষিতটা না জানলে মূল বিষয়টা আমরা আলোচনা করতে পারি না। ফলত প্রাচীনতম ফোক ন্যারেটিভ যেটা, অর্থাৎ যেটাকে আমরা সব থেকে প্রাচীন লোককাহিনী বলি, সেইটাকে আমরা দেখব। এবং কেন দেখব? কারণ সেখান থেকেই তৈরি হয় ফোক টেল। মানে ফোক টেল পড়তে গেলে আমাকে তাহলে ফোক টেলের দাদা যে, তাকে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে মিথ। আগেই তোমাদেরকে আমি বললাম। এবার এইখানে একটা প্রশ্ন, এই যে মিথগুলো যাদেরকে আমরা বলছি প্রাচীন গল্প, গোমে বলে একজন মানুষ ছিলেন, তিনি বলছেন যে আদিতম যে লৌকিক কাহিনীগুলো, সে আদিতম বা আদিমতম লৌকিক কাহিনীগুলোকে গোমে বলছেন মিথ। এখন এই গল্পগুলো কি বা মিথগুলো কি? মিথগুলো হচ্ছে একেবারে ওল্ডেস্ট স্টোরিজ বা ওল্ডেস্ট কাহিনী। সে গল্পগুলো কেন তৈরি হয়েছে, মানে মানুষ গল্প বলে কেন, সেটার একটা কারণ তো থাকে। আমরা আগে দেখি কারণগুলো কি, যে কেন এই প্রাচীন গল্পগুলো তৈরি হয়েছিল। দেখো, তোমরা জানো যে বিশ্ব সংসারে এমন অনেক ঘটনা আজও ঘটে, যেগুলোকে কিন্তু আজকে আমরা যখন প্রযুক্তিবিদ্যায় এত অভ্যস্ত, আমরা বিজ্ঞানে একেবারে সাংঘাতিক এগিয়ে গেছি, এইরকম সমুন্নত একটা পৃথিবীতেও কিন্তু এমন অনেক কিছু হয় যেগুলো মানুষের বুদ্ধির অনায়ত্ত থেকে যায়। ইভেন ডাক্তাররাও চিকিৎসা করার যখন একদম শেষ পর্যায়ে পৌঁছে যান, তখন তারা পেশেন্ট পার্টিকে বলেন, এবার ঈশ্বরকে ডাকুন, কিছু মিরাকেল করতে পারলে তিনিই করতে পারবেন। এই যে মিরাকেল, আমরা যদি আধুনিক মানুষ হয়ে সে মিরাকেলে বিশ্বাস করতে চাই বা অ্যাটলিস্ট মিরাকেলের কথা বলতে চাই, তো আমি যাদের কথা বলছি তারা হাজার হাজার বছর আগেকার মানুষ। তারা তো বিজ্ঞান জানতোই না, প্রযুক্তি তো অনেক পরের কথা। কিন্তু যখন তাদের চোখের সামনে একটার পর একটা প্রাকৃতিক ঘটনা ঘটতো, ধরো বাজ পড়ছে, ধরো বৃষ্টি হচ্ছে, ধরো সূর্য ঢেকে যাচ্ছে, চন্দ্র ঢেকে যাচ্ছে, আমরা যেটাকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ বলে জানি, মানে এখন আমরা বিজ্ঞান দিয়ে জানি, তারা ভয় পেত, তারা বুঝতে পারতো না, কারণ তাদের যে অধীত জ্ঞান, সেই অধীত জ্ঞানটুকু দিয়ে তারা এটাকে ব্যাখ্যা করতে পারতো না। তখন তারা কি করতো? তারা এই সমস্ত ঘটনাগুলোকে একটা সংস্কারের মোড়কে জড়িয়ে উপস্থাপিত করত। কেন? কারণ সেকালের আদিম মানুষ যারা, তাদের কি ছিল? তাদের অলৌকিকের প্রতি একটা অন্ধ আস্থা ছিল। তারা বিশ্বাস করত বা তারা কল্পনা করত যে যে জিনিসকে তারা তাদের অধীত জ্ঞানটুকু দিয়ে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করতে পারে না। কেন পারে না? কারণ তার নেপথ্যে কোনো একজন অলৌকিক শক্তি থাকে, সে অলৌকিক শক্তি সক্রিয় হয়ে এই কাজগুলো করে। অর্থাৎ বাজ পড়ে অলৌকিক শক্তির কারণে, বৃষ্টি হয় অলৌকিক শক্তির কারণে, মাঝে মাঝে সূর্য ঢেকে যায়, মাঝে মাঝে চাঁদ ঢেকে যায়, সেটাও এই অলৌকিক শক্তির কারণে। তো এই যে অগুন্তি যে প্রশ্ন তাদের মনে আসতো, সে অগুন্তি প্রশ্নের কিন্তু তারা ব্যাখ্যা দিত, যে ব্যাখ্যাগুলো একেবারে বিজ্ঞানসম্মত নয়। ফলত এখনকার দিনে আমরা যখন মিথ নিয়ে কাজ করেছি, আমরা এগুলোকে বলেছি বিজ্ঞান সৃষ্টির পূর্বের বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স বিফোর দি অ্যাডভেন্ট অফ সায়েন্স। কেন সায়েন্স বিফোর দি অ্যাডভেন্ট অফ সায়েন্স বলছি?
তারা যে ব্যাখ্যাগুলো দিত সেগুলো বিজ্ঞানসম্মত না হলেও কিন্তু সেগুলো তাদের কাছে খুব বিচারযোগ্য লজিক্যাল ব্যাখ্যা, কারণ তারা মনে করত কোনো একজন অলৌকিক শক্তি এই ঘটনাটা ঘটাচ্ছেন এবং সেই ঘটনাটা তিনি কিভাবে ঘটাচ্ছেন সেইটার তারা বর্ণনা দিত। আমি একটু আগে বললাম না যে গল্প মানে ডেসক্রিপশন, এই যে বর্ণনা তারা দিত, এই বর্ণনাগুলো হচ্ছে মিথ, অর্থাৎ মিথগুলো হচ্ছে সেই আদি প্রাচীন গল্প যেগুলো প্রাচীন মানুষের অলৌকিক বিশ্বাসের ওপর ভিত্তি করে গোষ্ঠীর সামগ্রিক প্রচেষ্টায় গড়ে উঠত। পরবর্তীকালে আমাদের কাছে সেই গল্পগুলো আজগুবি বলে মনে হলেও কিন্তু মিথ হচ্ছে প্রথম মৌখিক সাহিত্য, গ্রিক মুথস শব্দ থেকে যার উৎপত্তি, এবং এই মৌখিক সাহিত্যগুলোর মধ্যেই কিন্তু সেই আদিকালের মানুষের আচার সংস্কার প্রথা রীতি নীতি এই সমস্তগুলোর প্রতিচ্ছবি ধরা থাকতো। অর্থাৎ আমরা টেল পড়তে গেলে আমরা জানতে পারছি যে টেল মানে গল্প, এবং সেই গল্প তৈরি হওয়ার অনেক আগে কিন্তু মিথ বলে এক ধরনের গল্প তৈরি করা হতো, যে গল্পের প্রধানতম অবলম্বন ছিল অলৌকিকের প্রতি বিশ্বাস। আমি একটা গল্প বলি তোমাদের, যে গল্পটা আমি যখন প্রথম মিথ নিয়ে পড়াশোনা শুরু করি, প্রথম যে গল্পটা আমি শুনেছিলাম সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই গল্পটা হচ্ছে একটা রাজহাঁসের গল্প। একটা রাজহাঁস, গল্পটা এরকম, আকাশ দিয়ে উড়ে চলেছে, উড়ে চলতে চলতে সে একটা ডিম পাড়ালো। এখন আমরা তো গ্র্যাভিটেশনাল পুলের কথা জানি, আমরা গ্র্যাভিটেশনের কথা জানি, আমরা বলবো মা ডিমটা আবার আকাশে ভাসবে কী করে, সে তো মাটিতে ফটাস করে এসে পড়বে। আগেকার মানুষ সেটা জানতো না। তাদের গল্পটা এরকম যে রাজহাঁস উঠতে উঠতে ডিমটা পাড়ালো, ডিমটা ফটাস করে ফেটে গেল, ফেটে গিয়ে তার ভেতর থেকে যে হলদে রঙের একটা কি গোল গোল বেরিয়ে এলো সেটা হচ্ছে সূর্য। আর ওই যে ফটাস করে ফেটে গিয়ে তার খোলাটার সাদা সাদা কুচিগুলো সারা আকাশে ছড়িয়ে গেল, সেগুলোই নাকি তারা। আমরা হাসছি, হয়তো আমরা তোমাদের মুখ দেখলে হয়তো দেখতে পেতাম যে হাসি পাচ্ছে, আমাদেরও হাসি পেত, কিন্তু ভেবে দেখো পরে কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছিল সত্যি সত্যি এরকম একটা সুপারনোভা এক্সপ্লোশনের কারণেই, যেটাকে আমরা বিগ ব্যাং বলছি, মানে বিগ ব্যাংয়ের কারণেই কিন্তু আমাদের এই সৌরমণ্ডল এবং আমাদের পৃথিবী এবং তারা চন্দ্র সূর্য সব কিছু তৈরি হয়েছিল। কিন্তু বেচারি আদিম মানুষরা তো আমাদের মতন এত বিজ্ঞান জানতো না, এত বিজ্ঞান দিয়ে জ্ঞানও দিতে পারতো না, তারা তাদের মতন করে ব্যাখ্যা করে। এবং এই রাজহাঁসের যে গল্পটা, সেই গল্পটাই কিন্তু তার মানে গোষ্ঠীর প্রশ্নের ব্যাখ্যা, বা যে প্রশ্নের ব্যাখ্যা একটা গোষ্ঠী দিচ্ছে অলৌকিক বিশ্বাসের উপর ভর করে, এবং তার মধ্যে থেকে আমরা সেই গোষ্ঠীর সংস্কার এবং তাদের রীতিনীতিকে খুঁজে পাচ্ছি। সো দেয়ারফর টেলের বড়দা হচ্ছে মিথ, যে মিথের মধ্যে কিন্তু আমরা এই বিবর্তনশীল যে মানব সমাজ তার প্রতিচ্ছবিকে খুঁজে পাচ্ছি। এখন দেখো, তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো, আচ্ছা ম্যাডাম তাহলে এবারে টেল কী করে এলো, টেল এলো কী করে? দেখো ঠিক এরপরে কীভাবে টেল এলো। যে তোমাদের বললাম যে সংস্কৃতি তো প্রবাহমান, সংস্কৃতি এগিয়ে চলে, কোথাও দাঁড়িয়ে থাকে না। যত মানুষ মডার্ন হচ্ছে, যত মানুষ এগোচ্ছে, স্যাভেজ থেকে বারবারিয়ান হয়ে গ্রামীণ আসছে, গ্রামীণের পরে নাগরিক সংস্কৃতিতে আসছে, নাগরিক সংস্কৃতি থেকে আরও উন্নততর প্রযুক্তিগত সংস্কৃতি জায়গায় রয়েছে, যেটাকে আমরা জেন এক্স, জেন ওয়াই, জেন জেড বলছি। মানুষ যত এগোয় দেখবে ধর্ম বিশ্বাস এবং দৈবী প্রত্যয়ের উপরে মানুষের ভরসা কমে যেতে থাকে। আমি বলছি না যে ধর্ম বিশ্বাস বা দৈবী প্রত্যয় সরে যায় না, সরে যায় না, এখনও আছে, এখনও থাকে, মানুষের গভীরে, মানুষের মনের অবচেতনে সেটা থাকে। কিন্তু এটা সবটাই ওই অলৌকিক শক্তি করে দিচ্ছে, সবটাই অমুক দেবতা করে দিচ্ছে, সবটাই ওই আকাশে তমুক করে দিচ্ছে। মানুষ কি এরকম করে ভাবে? আধুনিক মানুষ, বিজ্ঞাননিষ্ঠ মানুষ ভাবে কি? ভাবে না। ফলত ওই যত ধর্মবিশ্বাস এবং দৈবী প্রত্যয়ের উপর মানুষের ডিপেন্ডেন্সটা কমে যেতে থাকে, ততই কিন্তু মিথের গল্প থেকে ওই অসম্ভাব্য অলৌকিক ব্যাখ্যাটা বা দেবতার কন্ট্রোলটা একটু একটু করে সরে যেতে থাকে। কিন্তু গল্পটা তো পড়ে থাকে, গল্পটা তো হারিয়ে যাচ্ছে না, শুধু দেবতার কন্ট্রোলটা সরে যাচ্ছে, গল্পটা হারিয়ে যাচ্ছে না। ওই যে দৈবী প্রত্যয়গুলো সরে যাওয়ার পরে গল্পটা পড়ে থাকছে, সেই গল্পটাকে আমরা বলছি টেল বা লোককথা। তো এইটা একটা খুব অঙ্কের মতন একটা খুব সুন্দর মজার একটা ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করেন যারা মিথতাত্ত্বিক বা যারা ফোকলোরিস্ট, তারা ব্যাখ্যা করেন। আমি বলি তোমাদের, একটু লিখে নাও। আমি সবকটা ক্যাপিটালে বলবো। এম এম মাইনাস ক্যাপিটাল D1, ক্যাপিটাল এম মাইনাস ক্যাপিটাল D1 মানে 1 ইজ ইকুয়াল টু টি।
এম মাইনাস ক্যাপিটাল D1 ইজ ইকুয়াল টু টি। এখানে এমটা কি? এম মানে হচ্ছে মিথ, টি মানে হচ্ছে টেল। তাহলে মিথের থেকে একটা কিছু মাইনাস হয়ে টেল তৈরি হচ্ছে। তাহলে মিথের থেকে কি বাদ যাচ্ছে? D1 বা ডিভিনিটি, বা ওই যে বললাম দৈব নির্ভরতা এবং অলৌকিকতার প্রতি বিশ্বাস, সেটাকে আমরা ব্যাখ্যা করছি ডি দিয়ে। এবার তোমরা প্রশ্ন করবে D1 কেন বললেন, তাহলে কি D2 আছে? হ্যাঁ, আমি D2তে আসবো, আজকে শেষের দিকে আসবো আমি D2তে। তাহলে আমরা কি পেলাম? প্রাচীনতম আদিতম যে গল্পগুলো বা ফোক স্টোরিজগুলো, লোককথাগুলো, সেগুলোকে বলা হতো মিথ। তার মধ্যে অলৌকিকতা এবং দৈবী প্রত্যয় থাকতো। তারপরে কালের প্রকোপে যখন সেই গল্পগুলো থেকে দৈবী প্রকোপ, দৈবী প্রত্যয় এবং অলৌকিক বিশ্বাস সরে গিয়ে শুধু কাহিনী অংশটুকু পড়ে যেত বা কাহিনী অংশটুকু পড়ে থাকতো, যখন D1 মাইনাস হয়ে যেত, তখন সেই মিথগুলো পরিণত হতো লোককথায়। এবার আমি দুটো গল্প বলবো, কারণ গল্প না বললে তোমাদের এই ব্যাখ্যাটা বোঝাতে পারবো না। একটা গল্প হচ্ছে একটা হাঙ্গেরিয়ান মিথ, মানে হাঙ্গারি দেশের একটা মিথ। আরেকটা হচ্ছে ভিয়েতনামের একটা লোককথা। অর্থাৎ আমি একটা মিথ বলবো, পুরনো মিথ বলবো, আর একটা টেল বলবো, এবং এই দুটো বলে তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করব যে মিথের সঙ্গে টেলের পার্থক্যটা কোথায়। তো হাঙ্গেরিয়ান যেটা মিথ, তোমরা জানো অলরেডি যে মিথে তার মানে ঈশ্বর বা দেবতা বা অলৌকিক প্রত্যয়ের মানে কিছু থাকতে হবে। সেই গল্পে দেখানো হচ্ছে, হাঙ্গেরিয়ান যে মিথটায় দেখানো হচ্ছে যে সৃষ্টির আদিকালে ঘোড়ার দুটো শিং ছিল, কিন্তু তার কোনো দাঁত ছিল না। আবার গরুর দুটো পাটির দাঁত থাকলেও একটাও শিং ছিল না। ফলে গরু বেচারি খুব নিরুপায় ছিল, তার আত্মরক্ষার কোনো উপায় ছিল না। দাঁত দিয়ে সে কী করবে? শিং টিং কিছু নেই। তো একদিন সে পশুকুলের দেবতাদের কাছে শরণ নিল, নিয়ে বলল যে দেবতা আপনি আমাকে, ঈশ্বর আপনি আমাকে এমন কিছু একটা অস্ত্র দিন যা দিয়ে আমি নিজেকে বাঁচাতে পারি, নইলে আমি আত্মরক্ষা করতে পারি না, সবাই আমাকে অত্যাচার করে। তো পশুদের দেবতা তখন ঘোড়াকে ডেকে পাঠালেন। ঘোড়াকে ডেকে পাঠিয়ে বললেন যে শোনো ঘোড়া, তুমি তোমার শিং দুটো দিয়ে দাও, কারণ তুমি তো খুব জোরে ছুটতে পারো, ফলে তোমার কোনো অসুবিধা হবে না। তোমাকে কেউ তাড়া করলে তুমি তো দ্রুত ছুটে পালিয়ে যেতে পারবে, গরু তো সেটা পারবে না, তাহলে তুমি গরুকে শিং দুটো দিয়ে দাও। ঘোড়া তো কিছুতেই দেবে না, তার ওরকম সুন্দর দুটো শিং, কেন সে দেবে? কিছুতেই সে দেবে না। তখন সে বলল, আচ্ছা আমি শিং দিতে পারি, কিন্তু মানে আমি তাহলে কি পাবো? তখন দেবতার অফা করে দিলেন যে গরুকে যদি ঘোড়া দুটো শিং দিয়ে দেয়, তাহলে গরু ঘোড়াকে তার ওপরের পাটির দাঁতটা দেবে, অর্থাৎ এই লেনা দেনা হবে, মানে একটা বিনিময় হবে। এবং পুরোটাই দেখো ঘটছে দেবতার নির্দেশে ঘোড়া দুটো শিং দিয়ে দিচ্ছে গরুকে, আর গরু তার ওপরের পাটির দাঁতটা দিয়ে দিচ্ছে ঘোড়াকে। এটা হচ্ছে হাঙ্গেরিয়ান লোকপুরাণ, যেখানে পুরো ঘটনাটা ঘটাচ্ছেন কি পশুদের দেবতা। এবারে আমরা আসছি ভিয়েতনামের মিথে। ভিয়েতনামিজ যে ফোকটেলটা, সেই ফোকটেলে দেখো কি আছে, সেখানে গরুর বদলে মহিষ আছে, তাতে বিরাট কিছু চেঞ্জ হয় না। সেখানে আমরা একই জিনিস দেখছি, সেখানেও দেখছি মহিষটার দুপাটি দাঁত ছিল, ঘোড়ার এক পাটিও দাঁত ছিল না। তো ঘোড়ার আবার তখন মাথায় শিংও ছিল না। তো একদিন ঘোড়া একটা জায়গায় নেমন্তন্ন খেতে যাবে, দাঁত তো নেই, কী করে চিবিয়ে খাবার খাবে। সে মহিষকে গিয়ে খুব অনুরোধ উপরোধ করে যে মহিষ ভাই, তোমার তো দুপাটি দাঁত রয়েছে, আমাকে একটু দাও, আমাকে অন্তত একটা পাটি দাও, নইলে আমি খাবো কী করে। তো মহিষ কী করে? মহিষ তখন অনেক অনুরোধ উপরোধে তার উপরের পাটির দাঁতটা ঘোড়াকে দিয়ে দেয়, এবং ঘোড়া সেই উপরের পাটির দাঁত নিয়ে চলে যায়। কিন্তু ঘোড়া কোনো দিন আর ফিরে এসে মহিষকে সেই দাঁতের পাটিটা শোধ দেয় না, মানে সে কোনো দিন আর কথা রাখে না যে কথা সে মহিষকে দিয়েছিল যে আমি নেমন্তন্ন খেয়ে এসেই তোমাকে দাঁতের পাটি ফেরত দিয়ে যাব। এবং তারপর থেকে ভিয়েতনামে এটা প্রচলিত যে ঘোড়ারা সবসময় ওপরের পাটির দাঁত বের করে ভ্যাংচায়, আর মহিষ বেচারা নিচের পাটির দাঁত দিয়ে জাবর কাটে। তাহলে দেখো এই যে দুটো গল্প, এই দুটো গল্প কিন্তু মোরলেস এক, মানে দুটোতেই কিন্তু একটা বিনিময় হচ্ছে। হাঙ্গেরিয়ান মিথটাতে হচ্ছে গরুর সঙ্গে ঘোড়ার একটা বিনিময় হচ্ছে, আর ভিয়েতনামিজ ফোকটেলটাতে ঘোড়ার সঙ্গে মহিষের একটা বিনিময় হচ্ছে। এখন তোমরা আমার প্রশ্ন করবে, কিন্তু আলাদা হয়ে যাচ্ছে কেন? তোমরা নিজেরা বুঝতেই পারছো কেন আলাদা হচ্ছে। তার একটা কারণ হচ্ছে হাঙ্গেরিয়ান গল্পটাতে সমস্ত ঘটনাটা ঘটেছিল পশুদের দেবতার নির্দেশক্রমে, অর্থাৎ একটা অলৌকিক শক্তির উপস্থিতিতে এবং একটা দৈবী শক্তির নির্দেশে। কিন্তু ভিয়েতনামের গল্পে আমরা কোনো দেবতা লৌকিকতা কিচ্ছু পাচ্ছি না। দুটো যদি আমি প্রাণী ধরি বা দুটো যদি লোকধর ধরি, একটা প্রাণী আরেকটা প্রাণীকে ঠকিয়ে দিচ্ছে, যে ঠকানোটা এখনও চলছে, যে ঠকানোটা এখনও আছে।
তো প্রশ্ন আসছে, হাঙ্গেরি কোথায় আর ভিয়েতনাম কোথায়? দুটো গল্পের মধ্যে মিল কি করে হলো? প্রথমত তো আমরা দেখালাম যে মিথ থেকে টেলে রূপান্তর কিভাবে হচ্ছে, যে কিভাবে ধর্মীয় প্রত্যয় আর অলৌকিকের ক্ষমতা বা দৈবিক প্রত্যয় সরে যাচ্ছে, সেটা তো একটা চেঞ্জ হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভিয়েতনামের গল্পের সঙ্গে হাঙ্গেরিয়ান গল্পটার মিল কি করে হচ্ছে, কি করে মিল হওয়া সম্ভব? ঠিক এইখানটায় দাঁড়িয়ে আমরা এবারে একটু দুটো থিওরির দিকে চোখ মেলে তাকাবো। কি বলছো? এবারে দেখো থিওরি দুটো কি। থিওরি দুটোর প্রথমটার নাম হচ্ছে মাইগ্রেশন থিওরি বা পরিবহন তত্ত্ব, আর দ্বিতীয় থিওরিটার নাম হচ্ছে পলিজেনেসিস তত্ত্ব। আমি এই তত্ত্ব দুটো সম্পর্কে তোমাদের আগে একটু বলি। প্রথমে আগে মাইগ্রেশন থিওরিটা দিয়ে তোমাদের বলতে শুরু করি, বা পরিবহন তত্ত্ব দিয়ে বলতে শুরু করি। এটা প্রচণ্ড একটা পরিভ্রমণ তত্ত্ব। আরেকবার বলি, মাইগ্রেশন থিওরি এটা হচ্ছে পরিভ্রমণ তত্ত্ব। মাইগ্রেশন থিওরি পরিভ্রমণ তত্ত্ব। এই পরিভ্রমণ তত্ত্বটায় কি বলে? এই পরিভ্রমণ তত্ত্ব বলে যে আদিমকাল থেকে মানুষ গল্প বানাতে শিখেছে, এবং বাণিজ্য বলো, বিবাহ বলো, যুদ্ধ বলো, এই উপলক্ষে যখন এক গোষ্ঠীর মানুষের সঙ্গে অন্য গোষ্ঠীর মানুষের যোগাযোগ হয়েছে, তখন একটা গোষ্ঠী অন্য গোষ্ঠীর গল্প গ্রহণ করেছে, এবং গ্রহণ করার পরে সেই গল্পের ওপরে তার নিজস্ব সংস্কৃতি, তার সমাজ, তার পরিবেশ, এইসব কিছু সে ইনপুট দিয়েছে, দিয়ে তাদের মতন করে, নিজেদের মতন করে তারা গল্প তৈরি করেছে। অর্থাৎ মনে করা যেতে পারে যে হাঙ্গেরিয়ার গল্পটার কোনো একটা সূত্র কখনো ভিয়েতনামে পরিভ্রমণ করেছিল, এবং ভিয়েতনামে পরিভ্রমণ করার পরে সেখানকার মানুষরা তাদের মতন করে গরুটাকে বদলে মহিষ করেছে, করে তাদের মতন করে একটা গল্প তৈরি করেছে। কিন্তু বেসিক্যালি গল্প দুটো একই থাকছে, কারণ পরিভ্রমণ তত্ত্ব বা মাইগ্রেশন থিওরি বলে যে অ্যাকালচারেশন বা দুটি সংস্কৃতির মিশ্রণের মধ্যে দিয়ে এরকম এক ধরনের গল্প পাওয়া যায়। এবং পৃথিবীতে তোমরা জানবে যে সমস্ত সভ্যতাতেই কিন্তু আগুন কিভাবে সৃষ্টি হয়েছে, আগুন কিভাবে খুঁজে পাওয়া গেছে, তার গল্প রয়েছে, একদম সেম গল্প রয়েছে। এই পরিভ্রমণ তত্ত্বটাকে পরবর্তীকালে ওই এইচ.এল. মর্গ্যানের কথা আমি তোমাদের বললাম, পরবর্তীকালে চ্যালেঞ্জ করেন হচ্ছেন এইচ.এল. মর্গ্যান। এইচ.এল. মর্গ্যান বলেন যে এরকম অনেক গল্প পাওয়া গেছে যাদের মধ্যে অ্যাপারেন্টলি কোনো রকম কোনো যোগসূত্র পাওয়া সম্ভব হয়নি। অর্থাৎ এই বিবাহ সূত্রে কি বাণিজ্য সূত্রে কি যুদ্ধ উপলক্ষে তাদের মধ্যে কখনো কোনো যোগাযোগ ঘটেনি, অথচ পৃথিবীর দুটো প্রান্তের দুটো সভ্যতার গল্পের মধ্যে সিমিলারিটি পাওয়া যাচ্ছে। তাহলে সেটা পরিভ্রমণ কী করে হলো? এখানে তো পরিভ্রমণ ঘটেনি, তাহলে পরিভ্রমণ না হয়ে থাকলে গল্পগুলো সিমিলার কী করে হলো? ঠিক এই জায়গা থেকে তিনি আরেকটি তত্ত্ব গড়ে তোলেন, যে তত্ত্বটির নাম হচ্ছে পলিজেনেসিস তত্ত্ব বা বহুত্ববাদ তত্ত্ব। পলিজেনেসিস তত্ত্ব বা বহুত্ববাদ তত্ত্ব। এবং এই বহুত্ববাদ তত্ত্বটা দাঁড়িয়ে রয়েছে, আমি একটু আগে তোমাদের যে সংস্কৃতির সিঁড়ির কথা বললাম, সেই সংস্কৃতির সিঁড়ির ওপরে এই বহুত্ববাদ তত্ত্বটা দাঁড়িয়ে রয়েছে। এটা একটু বোঝানো দরকার তোমাদের। তিনি বলছেন যে আদিমকাল থেকেই তো মানুষ ওই বন্য, বর্বর, গ্রামীণ, নাগরিক এরকম চারটে স্তর পার হতে 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 আধুনিক সমাজে বা আধুনিক পৃথিবীতে বা আধুনিক সংস্কৃতিতে এসেছে। কিন্তু এই যে স্তরগুলো অতিক্রম করতে করতে অগ্রসর হয়েছে সভ্যতাগুলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই স্পিডে হয়নি। মানে ধরো ভারতবর্ষে এই চারটে স্তর যে স্পিডে হয়েছে, হতে পারে চায়নায় সেই স্পিডে হয়নি, হতে পারে ইউরোপের কোনো দেশে তার থেকে আরও বেশি স্পিডে হয়েছে, হতে পারে আফ্রিকাতে তার থেকে অনেক কম স্পিডে হয়েছে। অর্থাৎ কমন পয়েন্ট যে না, এই চারটে স্তর পেরোতেই হবে। প্রত্যেকটা সভ্যতাকে বন্য থেকে একেবারে আধুনিক পর্যায়ে আসতে গেলে এই চারটে স্তরকে পেরোতেই হবে। কিন্তু এই চারটে স্তরে পেরোবার সময়কাল যেটা, অর্থাৎ টাইম ফ্রেম যেটা, সেটা এক নাই হতে পারে। আমি এটাও তোমাদেরকে বোঝাই আমাদের দেশকে দিয়ে। ধরো আমরা এখন কোথায় আছি? 2021 সালে আছি। এই 2021 সালে আজকে আমরা গুগল মিটে বসে, আমরা আজকে কলকাতার কি কলকাতার বাইরে বিভিন্ন প্রান্ততে নানা মানুষ বসে আমরা প্রযুক্তির মাধ্যমে সবাই সবার সাথে কথা বলছি। আমরা চরম আধুনিক, গত 1.5 বছর ধরে আমরা এইভাবে সারা জীবনটাকে, পৃথিবীটাকে, পড়াশোনাটাকে, সব কিছুকে চালিয়ে যাচ্ছি। কিন্তু এই 2021 সালের এই টাইম ফ্রেমেই কারা রয়েছে? আন্দামানে ওঙ্গেরা রয়েছেন, নীলগিরি হিলসে চোলাই নাইক্কারা বলে একটা ট্রাইব রয়েছে, গুজরাটের গির অরণ্যে নেগ্রয়েডদের একটা গোষ্ঠী রয়েছে, ত্রিপুরাতে রিয়াংরা বলে একটা গোষ্ঠী রয়েছে। অর্থাৎ তার মানে দেখো,
আমরা যারা শহুরে মানুষ, এই যে 4টে ট্রাইবের কথা বললাম, এই 4টে ট্রাইবরাও কিন্তু আমাদের মতনই সময়ের বিচারে সমসাময়িক, কারণ তারাই কিন্তু 2021 সালেও রয়েছে। কিন্তু আমরা যে কালচারের যে স্টেপটায় পৌঁছে গেছি, আমরা ওই সংস্কৃতি সিঁড়ির যে ধাপটায় পৌঁছে গেছি, এই চোলাই নাইক্কারা, ওঙ্গেরা, নেগ্রয়েডরা, রিয়াংরা এরা কিন্তু এই স্টেপটাতে পৌঁছতে পারেনি। এই স্টেপটাতে তাহারা যেহেতু পৌঁছতে পারেনি, ফলত কী হয়েছে, আমরা সংস্কৃতিতে যে উন্নতির জায়গায় পৌঁছে গেছি, তারা সংস্কৃতির সেই উন্নতির জায়গায় পৌঁছায়নি। সেই জন্যেই কোনো একটা কাহিনী হয়তো মিথের স্তরেই থেকে গেছে, কারণ সেই সংস্কৃতির ধারক বাহকরা তখনও ওই অলৌকিকতাতে বা ধর্মীয় প্রত্যয়েই বিশ্বাস করে। আর একই সময়ের কালের অন্য সংস্কৃতি যদি একটু বেশি অগ্রসর হয়ে গিয়ে থাকে, যদি তার মনের ভেতর থেকে ওই দৈবী প্রত্যয় আর অলৌকিকের প্রতি বিশ্বাসটা চলে গিয়ে থাকে, তাহলে তখন সেই গল্পটা বা তার সংস্কৃতিতে সেই গল্পটা আর মিথ হয়ে থাকে না, সেই গল্পটা হয়ে যাচ্ছে টেল। ফলত এইরকমভাবেই কিন্তু একই জায়গায় একই সময় কালে থাকা সত্ত্বেও কোনো জায়গায় একটা কাহিনী মিথের আকারে থাকতে পারে, আবার সেই একই সব দেশের একই সভ্যতার অন্তর্ভুক্ত সংস্কৃতির সিঁড়ির নিম্ন বর্গে থাকা কোনো জাতিকৌমের মধ্যে সেই গল্পটা মিথের আকারে থাকতে পারে। কিন্তু সিমিলারিটি কেন হবে? তার কারণ প্রত্যেকটা সভ্যতাই ওই 4টে স্তর পেরিয়ে যাচ্ছে, তো ফলে পৃথিবীর সবকটা সভ্যতাতেই 3টে স্তর পেরিয়ে, গ্রামীণ স্তর পেরিয়ে নাগরিক স্তরে আসছে। ফলে পৃথিবীর সমস্ত সভ্যতাতেই কিন্তু বন্য স্তরে একই ধরনের গল্প তৈরি হয়েছে, বর্বর স্তরে একই ধরনের গল্প তৈরি হয়েছে, গ্রামীণ স্তরে আবার একই ধরনের গল্প তৈরি হয়েছে। কোনোটা আগে তৈরি হয়েছে, কোনো সভ্যতা বন্য স্তর থেকে তাড়াতাড়ি বর্বর স্তরে চলে গেছে বলে তাদের গল্পগুলো তাড়াতাড়ি টেলে পৌঁছে গেছে, কোনো স্তর বন্য স্তর থেকে বর্বর স্তরে আসতে দেরি করেছে বলে তাদের গল্পের ক্ষেত্রে টেল তৈরি হতে দেরি হয়েছে। আবার কোনো স্তর এত স্পিডে গ্রামীণ স্তরে চলে গেছে যে সেখান থেকে তারা মিথ টেল ভেঙে বেরিয়ে তারা পরবর্তী পর্যায়ে চলে গেছে। এই রকমভাবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ফোক ন্যারেটিভস বা লোককাহিনী যেগুলো, সেগুলো মিথ এবং টেল এরকমভাবে ভাগ তো হচ্ছেই, আবার সংস্কৃতির উদ্বর্তনের গতি যেহেতু এক নয়, তাই কোনো গল্প মিথের পর্যায়ে পড়ে থাকছে, আবার কোনো গল্প সেই মিথটার অলৌকিক প্রত্যয়কে ভুলে গিয়ে টেলে পর্যবসিত হচ্ছে। যে কারণে হাঙ্গেরিতে যখন গল্পটা থাকছে তখন সেটা মিথ, আর একই গল্প যখন আমরা ভিয়েতনামে দেখছি তখন সেটা টেল। তাহলে এবারে আমাদের অনিবার্য হয়ে আসা উচিত হচ্ছে টেল কাকে বলে। কিন্তু আমি একটু লাফাবো ছোট্ট করে, মানে সত্যি লাফাবো না, অল্প একটু লাফাবো। ওই যে তোমাদের একটু আগে আমি একটা ফর্মুলা বললাম না, m-d1 = t, তখন একটা স্বাভাবিক প্রশ্ন হবে যে তাহলে কি d2 বলে কিছু আছে, তাহলে আপনি d1 বললেন কেন? আমি না আগে ওই d2টা বলে নেব, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি ফোক টেলসের সব গল্পে আসবো। দেখো টেল কি তোমরা জানো, টেল হচ্ছে মিথের যে গল্প থেকে দৈবী প্রত্যয় এবং অলৌকিকতা সরে গিয়ে শুধু অলৌকিকতা সরে গিয়ে শুধু যে গল্পটা পড়ে থাকে, বা অলৌকিকতা সামান্য থাকলেও দৈবী প্রত্যয়টা চলে যায়, দেবতার উপর নির্ভরতা চলে যায়, এই নির্ভরতাটা চলে গিয়ে যে গল্পটা পড়ে থাকে, যেখানে হয়তো অল্প স্বল্প অলৌকিক প্রসঙ্গ থাকে কিন্তু পুরো ব্যাপারটাই একটা গল্পের আকারে থাকছে, একটা বিশ্বাসযোগ্য গল্পের আকারে থাকছে। সেই যে গল্পটা বা টেলের সেই যে গল্পটা, সেই গল্পের পরের ধাপটা হচ্ছে কিন্তু লেজেন্ড বা কিংবদন্তি। দেখো আমরা যারা 2021 সালে রয়েছি, আমরা খুব আধুনিক, আমরাও কিন্তু সকলেই নয়, মানে কেউ কেউ নিশ্চয়ই সমস্ত সংস্কার মুক্ত, কিন্তু আধুনিক 2021 সালের মানুষও কিন্তু সম্পূর্ণভাবে সংস্কার মুক্ত নয়। এখনও কিন্তু তোমরা দেখবে জোরে জোরে বাজ পড়লে শুনবে আশেপাশের বাড়িতে শাঁখ বাজছে। এখনও কিন্তু কেউ মারা গেলে শ্মশান থেকে যখন ফিরছো আগুন ছোঁয়ানো হচ্ছে, হাতে লোহার কিছু ধরতে দেয়া হচ্ছে, দাঁতে নিম কাটতে বলা হচ্ছে। এই যে কতগুলো সংস্কার, এই আধুনিক পৃথিবীতেও এই সংস্কারগুলো কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রাচীন আদিপুরুষ যারা, তারা যেরকম অলক্ষ্য শক্তিতে বিশ্বাস করতেন, আমরা মানি বা না মানি, আমাদের অবচেতনের মধ্যেও কিন্তু সেই অলক্ষ্য শক্তির অস্তিত্ব কোথাও অবচেতনে সক্রিয় হয়ে থাকে, যে শক্তি কিন্তু নিরাকার। কারণ আমরা আধুনিক মন দিয়ে তাকে সাকার বলে মানতে রাজি নই, বা মানতে চাই না, বা মানতে পারি না। এবং এই যে ডাক্তাররা বলেন না ঈশ্বরকে ডাকুন, তিনি যদি কিছু মিরাকেল করেন তবেই হতে পারে,
অর্থাৎ আধুনিক মানুষও মনে করেন এই শক্তি ভালো বা মন্দ ঘটানোর ক্ষমতা ধরে, এবং এটাকেই কিন্তু ইবি টাইলার বলছেন সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। আরেকবার বলি, সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। আর পরবর্তীকালে আর ম্যারেট বলে আরেক বিজ্ঞানী এটাকে বলছেন অ্যানিম্যাটিজম বা জড়সত্তাবাদ, অর্থাৎ জড় বস্তুর মধ্যে প্রাণ শক্তির কল্পনা করা। এই যে আধুনিক মানুষ যারা টেলকে নিয়ে চলে, তাদের অগোচরে, তাদের অবচেতন মনে এই অ্যানিম্যাটিজমই বলো আর অ্যানিমিজমই বলো, এই জড়বস্তুর মধ্যে প্রাণশক্তির কল্পনার লেশ রয়ে যাচ্ছে। ঠিক এইখান থেকেই না টেলের মধ্যে আবার ডিটা ফিরে আসছে, কিন্তু কীরকমভাবে? D1 হয়ে নয়, D2 হয়ে ফিরে আসছে। কেন D2 হয়ে ফিরে আসছে? কারণ টেল থেকে তো অলৌকিকতা ছিল, কে সরে গেছিল? দেবতা সরে গেছিল, এবং আধুনিক মানুষ ওই কোনো সাকার শক্তি আমাকে কন্ট্রোল করছে আকাশ থেকে, এটা তো ভাবে না। তখন তারা কি করে, এই দেবতার আদি রূপটা বদলে তার পরিবর্তে তারা স্পেশাল পাওয়ার সম্পন্ন মানুষকে ভাবতে শুরু করে। তারা মনে করে কোনো কোনো মানুষের মধ্যে একটা বিশেষ পাওয়ার রয়েছে, একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, যে স্পেশাল পাওয়ার দিয়ে, সেই বিশেষ পাওয়ার দিয়ে সে এমন কোনো ঘটনা ঘটাতে পারে যে ঘটনাটা তুমি আমি আমরা আর 5টা আমজনতা ঘটাতে পারি না। আমরা অনেক সময় বলি না, কি অসাধারণ গান করে মেয়েটা, দেখো ইটস একদম গড গিফটেড, দেখো যেন মানে কণ্ঠে যেন সরস্বতী রয়েছে। একটা মানুষের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা কল্পনা করা। তো এই যে মানুষের মধ্যে আমরা ঐশ্বরিক ক্ষমতা কল্পনা করছি, অর্থাৎ যে দৈবী প্রভাবটাকে আমরা টেল থেকে সরিয়ে দিয়েছিলাম, দেখো সেই দৈবী প্রভাবটা আবার একটা নতুন রূপে ফিরে আসছে, যেটাকে আমরা বলছি D2। তার মানে কি হয়েছে? M-D1 হচ্ছে টি, মিথ থেকে দৈবী প্রভাব চলে গিয়ে তৈরি হয়েছিল টেল। আবার টেলের সঙ্গে তাহলে আমরা কি জুড়ব? T প্লাস D2 ইজ ইকুয়াল টু এল। আবার বলছি T প্লাস D2 ইজ ইকুয়াল টু এল, যেখানে T হচ্ছে টেল, এল হচ্ছে লেজেন্ড, আর D2 কি? সেটা হচ্ছে নতুন মাত্রার ঐশ্বরিক ভাবনা, নতুন মাত্রার অলৌকিকতা, নতুন মাত্রার একটা বোধ, যে নতুন মাত্রাতে মনে করা হচ্ছে কোনো একটি মানুষের একটি অলৌকিক পাওয়ার রয়েছে, একটা নতুন একটা দৈবী শক্তি তার মধ্যে এসেছে, যে অলৌকিক পাওয়ার দিয়ে, যে অলৌকিক ক্ষমতা দিয়ে সে কিছু করতে পারে। এবং লেজেন্ডের নায়ক নায়িকারা যারা মানুষ, তাদেরকে মনে করে এই অলৌকিক ক্ষমতা সম্পন্ন। টেলের নায়ক যারা, তারা অসাধ্য সাধন করতে পারে। কীরমভাবে? রাজপুত্র 7 মাথাওয়ালা রাক্ষসকে মারতে পারে, কিন্তু তাতে তার একটা জাদু তরবারি লাগে। কিন্তু লেজেন্ডে দেখানো হয় নায়কের এমন একটা ক্ষমতা রয়েছে যে সেই ক্ষমতা দিয়ে সে নিজেই সব কিছু করে ফেলতে পারে। এই লেজেন্ডকে আবার আমরা 3 রকমভাবে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ধর্মীয় লেজেন্ড, দ্বিতীয়টা হচ্ছে ধর্ম নিরপেক্ষ লেজেন্ড, এবং তৃতীয়টা হচ্ছে আঞ্চলিক লেজেন্ড। আরেকবার বলি, প্রথমটা হচ্ছে ধর্মীয় কিংবদন্তি, দ্বিতীয়টা হচ্ছে ধর্ম নিরপেক্ষ কিংবদন্তি, তৃতীয়টা হচ্ছে আঞ্চলিক কিংবদন্তি। ধর্মীয় কিংবদন্তি আমাদের ভীষণ চেনা একটা গল্প বলি, রামপ্রসাদ সেন তো তোমরা পড়োই, তোমরা শাক্তপদাবলী পড়োই, সেখানে নিশ্চয়ই তোমরা জানো যে একটা গান আছে, ওমা দেখছে দেখ ব্রহ্মময়ী রামপ্রসাদের বাঁধছে বেড়া। এই যে গানটা, এই গানটার নেপথ্যে একটা গল্প আছে। সেটা কি গল্প? একদিন রামপ্রসাদ বাড়িতে বেড়া বাঁধছেন। তোমরা জানো তিনি গৃহী সন্ন্যাসী ছিলেন, তিনি তো বাড়িতে থেকে সাধনা করতেন, গৃহী সন্ন্যাসী ছিলেন। বেড়া বাঁধছেন, উল্টো দিকে দেখছেন মেয়ে দাঁড়িয়ে আছে, তো মেয়েকে বলছেন আমাকে একটু দড়িটা দে তো। দড়ি ঘুরিয়ে ঘুরিয়ে তিনি বেড়াটা বাঁধছেন, বেড়াটা বাঁধা শেষ হয়ে গিয়ে উঠছেন, যখন দেখছেন দূর থেকে কাঁখে একটা কলসি নিয়ে মেয়ে হাঁটতে হাঁটতে আসছে। তিনি মেয়েকে বলেন, কি তুই তো এক্ষুনি বেড়ার সামনে ছিলি, ওখানে আবার পুকুরে কখন গেলি? মেয়ে খুব অবাক হয়ে বলে, আমি কখন আবার তোমার বেড়ার বাঁধায় হেল্প করলাম? আমি তো পুকুরেই গেছিলাম, চান করলাম, বাড়ির কাজ করলাম, তারপরে কলসিতে জল ভরে এই তো আমি বাড়িতে ফিরছি। তখন রামপ্রসাদ ভীষণ অবাক হয়ে বলছেন যে সে কি, তাহলে আমাকে বেড়া বাঁধার সময় আমাকে ওদিক থেকে বারে বারে দড়িটাকে এগিয়ে দিল।
সে তো তোর মতনই কাপড় পরে তোর মতন করে দাঁড়িয়েছিল। তখন তিনি অনুভব করলেন দেবী নিজে এসে তাকে বেড়া বাঁধতে সাহায্য করেছেন, এবং এইটা থেকে একটা ধর্মীয় লেজেন্ড বা একটা ধর্মীয় বলতে পারো কিংবদন্তি তৈরি হয়, যার গান আমরা পাচ্ছি, ওমা দেখছে দেখ ব্রহ্মময়ী রামপ্রসাদের বাঁধছে বেড়া। তোমরা যদি চণ্ডীমঙ্গলের কথা মনে করো, সেখানেও দেখবে গধিকা রূপে ষোড়শী রামা রূপে ছদ্মবেশে চণ্ডিকা কীরকমভাবে কালু ব্যাজকে ছলনা করেছেন, সেটারও একটা কিংবদন্তি রয়েছে। এবারে আমরা আসবো ধর্ম নিরপেক্ষ কিংবদন্তি। তোমরা রবিনহুডের নাম নিশ্চয়ই জানো, রঘু ডাকাতের নাম নিশ্চয়ই জানো। এই ধর্ম নিরপেক্ষ কিংবদন্তিগুলোকে কিন্তু ফাইনালি আমরা মানে বলতে পারো পারফেক্ট কিংবদন্তি বলি, যেখানে মানুষের মধ্যে একটি অতিলৌকিক ক্ষমতা রয়েছে। আমার তোমার মতন সাধারণ মানুষ হলেও তার মধ্যে একটা খুব স্পেশাল পাওয়ার রয়েছে, এই স্পেশাল পাওয়ার আছে বলে মনে করা হয়। যেরকম ধরো বলা হয় মারাদোনার যে মারাদোনার বাঁ পা দিয়ে গোলটাকে বলা হয় কি, যে ইট ইজ আ হ্যান্ড অফ গড, বা মারাদোনার বাঁ পাটাকে মনে করা হয় গডস ফিট। অর্থাৎ মারাদোনার বাঁ পায়ে যেন ঈশ্বর থাকেন, মারাদোনা বাঁ পায়ে যে গোল করতে পারতে সে যেন ঈশ্বর গোল করতে। মারাদোনা তো মানুষ, যার জন্য তিনি মারা গেলেন, তিনি তো অমর নন, কিন্তু সেই মানুষটার একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল বলে মনে করা হয়। তো এই রবিনহুড বলতে আমার মনে পড়লো, আমাদের কলেজের আমার সহকর্মী আছেন, তারা রবিনহুড আর্মি বলে একটা গ্রুপ তৈরি করেছেন, যারা এই কোভিডে যারা খেতে পাচ্ছেন না, যাদের চাকরি চলে গেছে, বা ইয়াস হলো, যখন ইয়াসে সুন্দরবনে অত বড় ঘটনা ঘটলো, তারা রবিনহুড আর্মি তৈরি করে এই আর্মি নিয়ে মানে এখানে সব ছেলেমেয়েরাই আছে, বুঝতেই পারছো, এই ছেলেমেয়েদের নিয়ে তারা বিভিন্ন জায়গায় গিয়ে ত্রাণ বিলি করছেন, নাম দিয়েছে নিজেদেরকে রবিনহুড আর্মি। কেন? কারণ রবিনহুড ওইরকমভাবেই সেই কিংবদন্তির রবিনহুড সেই মানুষটি ছিলেন যিনি মানুষ হয়েও ঐশ্বরিক ক্ষমতার মতন, ঈশ্বরের মতন মানুষের সহায়তায় আসতেন। তৃতীয় যেটা, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা একটা অঞ্চল ভিত্তিকভাবে গড়ে ওঠে। আমি তোমাদেরকে যোগাদ্দার কথা বলবো। যোগাদ্দা বলে একজন দেবী আছেন, ক্ষীরপাই বলে বর্ধমানে একটা গ্রাম আছে, সেই গ্রামে যোগাদ্দা দেবীর পুজো হয়। তো পুজোটা এরকম যে যোগাদ্দার যিনি দেবী, তিনি মন্দিরে থাকেন না সারা বছর, 364 দিন মন্দির সংলগ্ন একটা পুকুরে তাকে ডোবানো থাকে। পুজোর দিন সকালবেলা তাকে তুলে এনে পুজো করানো হয়। তো সেইখানে লেজেন্ডটা কীরকম দেখো, কিংবদন্তি কীরকম দেখো, এটা এরকম অঞ্চল ভিত্তিকভাবে গড়ে উঠেছে। একজন শাঁখারি, যে শাঁখা পড়ায়, সে ওই পুকুরটার পাশ দিয়ে যাচ্ছে, দেখছে পুকুর ঘাটে একটি লাল পাড় কাপড় পরা একটু অল্প বয়সী বউ বসে রয়েছে। তো সে শাঁখারিকে বলে, ওগো তুমি আমাকে শাঁখা পরিয়ে দেবে? তো বলছে হ্যাঁ দেবো। তো সে মেয়েটির হাতে শাঁখা পরিয়ে দেয়, দিয়ে যখন বলে যে তুমি আমাকে দাম দাও, তখন বলে না গো, আমার কাছে তো কোনো টাকা নেই। বলছে সে কি, তুমি আমার শাঁখা পড়েছো, তুমি দাম দেবে না মানে? তখন মেয়েটি বলে আচ্ছা একটা কাজ করো, এই যে কাছেই যে মন্দিরটা আছে, তুমি মন্দিরে যাও, মন্দিরে পুরোহিত হচ্ছেন আমার বাবা, তুমি বাবাকে বলো যে মন্দিরে ওই দেবীর যে বেদি আছে না, যোগদ্দা দেবীর বেদি আছে, তার নিচে বলবে আমি শাখার দামটা রাখা আছে, বাবাকে চাইলে বাবা তোমায় দিয়ে দেবে। তো শাখারি তো চলে যায়, চলে মন্দিরে ঢুকে বাবা পুরোহিতকে বলে কি, ও সে আপনার মেয়ে শাখা পড়ে গেছে, আমাকে দাম দেয়নি, আপনাকে বললো দাম দিতে। পুরোহিত আকাশ থেকে পড়ে বলছে আমার মেয়ে? ওই আমার তো কোনো মেয়ে নেই। বলছে সে কি, আমাকে যে বললো আপনার মেয়ে, আর এটা যে বললো দেবীর বেদির নিচে শাঁখার টাকা রাখা আছে, আপনি দেখুন তো। পুরোহিত বেদিটা তুলে দেখছেন, সত্যি সত্যি শাঁখার দামটা সেখানে দেওয়া রয়েছে। তিনি সেই ডালা খুলে পয়সাটা দেন শাঁখারিকে, তারপর শাঁখারিকে নিয়ে তিনি আসেন পুকুর ঘাটে দেখতে। পুকুর ঘাটে মেয়েটিকে দেখা যায় না, শুধু দেখা যায় জলের উপরে দুটো হাত এরকমভাবে তুলে রয়েছে, বা দুটো হাত জলের উপর ভেসে রয়েছে, এবং সেই দুটো হাতে দুটো শাঁখা পড়া রয়েছে, এবং শাঁখারি আর পুরোহিত সেই শাঁখা পড়া হাত দুটি দেখার পরে আবার আস্তে 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 সেটা জলের তলায় মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ বোঝা যায় যে যোগাদ্দা দেবী শাঁখারির হাতে নিজে শাঁখা পড়েছেন, এবং তিনিই যে শাঁখা পড়েছেন সেটা প্রমাণ দিয়েছেন, এবং হাত দুটো জলের উপর তুলে তারপর তিনি জলের তলায় মিলিয়ে যাচ্ছেন। তরু দত্ত বলে একজন বাঙালি কবি আছেন, তার এই যোগাদ্দা বলে একটা খুব অসাধারণ ইংরেজি কবিতা আছে, যদি কখনো পাও তোমরা পড়ো। ঢোড়াইচরিত মানুষে পেঁপের মধ্যে গান্ধী বাওয়ার বা গান্ধীর মুখ দেখার একটা অদ্ভুত একটা গল্প আছে, সেটা দেখতে পারো। কৃষ্ণচন্দ্রের কাটা বেগুন বলে একটা দারুণ গল্প আছে, সেখানেও একটা বেগুন কীরকমভাবে কখনো ওম হয়ে যাচ্ছে, কখনো আল্লাহ আকবার হয়ে যাচ্ছে, কখনো ক্রস চিহ্ন হয়ে যাচ্ছে, এর একটা অদ্ভুত কিংবদন্তি আছে। ফলে এইরকমভাবে যেটা হয় যে তেলের সঙ্গে যখন নতুন করে অলৌকিকতা সংযুক্ত হয়, তেলের সঙ্গে যখন নতুন করে মানুষকে ঈশ্বরের মতন শক্তিশালী বা মানুষকে ঈশ্বরবৎ শক্তিশালী বলে ভাবা হয়, তখন লেজেন্ড তৈরি হয়। কিন্তু আমরা এবার ফিরে আসি যে মাঝখানে যে রয়েছে, অর্থাৎ মিথের এবং লেজেন্ডের মাঝখানে চারটা হয়ে যে রয়েছে, সেই মূল পাঠের জায়গায় লোককথায় আমরা ফিরে আসি। কারণ তার একদিকে রয়েছে মিথ দাদা, আর একদিকে রয়েছে লেজেন্ড ভাই, মাঝখানে রয়েছে লোককথা, যে হচ্ছে লোকসাহিত্যের
অন্যতম জনপ্রিয় একটি বর্গ। আমি অন্যতম জনপ্রিয় কেন বলছি, কারণ ছড়াকে মনে করা হয় লোকসাহিত্যের জনপ্রিয়তম বর্গ, সেটা পরে কখনো হবে। তো এই যে ফোক টেলস বা লোককথা, তোমরা এতক্ষণে জেনে গেছো যে ফোক টেলস মানে গ্রামীণ কৃষি নির্ভর সমাজের সমষ্টিগত ঐতিহ্য থেকে যে গল্প তৈরি হয় সেই গল্পকে আমরা ফোক টেল বলছি, যার মধ্যে দৈবী প্রভাব কম থাকে, অলৌকিকতা অল্প স্বল্প থাকে, কিন্তু মোটামুটি একটা লজিক্যাল বিশ্বাসযোগ্য গল্পের স্ট্রাকচার থাকে, কিন্তু তাতে আবার অলৌকিকতা মাঝে মাঝে এসেও যায়। তো এই যে লোককথা, এই লোককথাটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। ছেলেমেয়েরা যদি চাও একটু লিখে নিতে পারো, আমি খুব আস্তে আস্তে বলবো। লোককথার প্রথম যে ভাগটা, মোস্ট ইম্পর্ট্যান্ট যে ভাগটা, সেটা হচ্ছে রূপকথা। সেটা হচ্ছে রূপকথা, যে রূপকথাকে আবার ইংরেজিতে আমরা অনেক সময় ফেরি টেল বলি, আবার জার্মান ভাষায় এটাকে মার্খেন বা মার্শেন বলা হয়। যেন মনে করা হয় রূপকথা, মার্খেন বা মার্শেন আর ফেরি টেল হচ্ছে এক জিনিস। কিন্তু লোক সংস্কৃতি বিজ্ঞান বলে ফেরি টেল আর রূপকথা কিন্তু সমার্থক নয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমাদের যদি এরকম প্রশ্ন আসে, মাথায় রাখতে হবে যে রূপকথা আর ফেরি টেল কিন্তু এক নয়। কেন তারা সমার্থক নয়? কারণ ফেরি টেলে ফেরি অর্থাৎ পরীকে থাকতেই হবে, সেটা মাস্ট। কিন্তু রূপকথার গল্পে পরীরা সবসময় থাকে না। রূপকথার গল্পে কারা থাকে? রাজা রানী থাকে, রাক্ষস খক্ষস থাকে এবং থাকে ডাইনি। পরী থাকলেও থাকতে পারে, কিন্তু পরী থাকতেই হবে এরকম কোনো বাধ্যতা রূপকথার গল্পে থাকে না। ফলত রূপকথা আর ফেরি টেল কাছাকাছি ধর্মী হলেও দুজন কিন্তু এক নয়। সিমিলারলি জার্মান যে মার্খেন, সে মার্খেনও কিন্তু ফেরি টেল সবসময় নয়, কারণ মার্খেনের মধ্যেও কিন্তু পরীকে বাদ দিয়েও রূপকথার মতন সাধারণ গল্প বলা হয়। ফলে অনেক সময় কিন্তু বলা হয় যে রূপকথা আর মার্খেন প্রায় সমধর্মী। বেঙ্গালিশে মার্খেন বলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রকাশন আছে, কিন্তু ফেরি টেল একটু আলাদা। এইবারে দেখো, এই যে রূপকথা বলছি, গল্প বলছি, এই গল্পগুলো থেকে আমি যদি রাক্ষস খক্ষসকে বাদ দিই আর দেবতাকে রাখি, তাহলে কিন্তু আবার খুব মজা হয়। রূপকথা আর ব্রতকথা এক হয়ে যায়। তাহলে রূপকথাতে রাজা রানী আছে, রাক্ষস খক্ষস আছে, আর কিছু কিছু ক্ষেত্রে অলৌকিক একটা দেবতার জায়গাও রয়েছে। ব্রতর ক্ষেত্রে রাক্ষস খক্ষস বাদ গেল, রাজা রানী রইল, দেবতা রইল, সেটাও কিন্তু আলটিমেটলি রূপকথার মতনই একটা প্রজাতি হয়ে যায়। অর্থাৎ রূপকথা নিয়ে কথা বলতে গেলে আমাদের ফেরিটেলের কথা বলতে হবে, আমাদের মার্শেন বা মার্খেনের কথা বলতে হবে, আমাদের ব্রত কথার কথা বলতে হবে। কিন্তু সবগুলো ক্ষেত্রেই একটা কমন শর্ত থাকে। সব কটা বলো, সেটা মার্খেন বলো, ফেরিটেল বলো, রূপকথা বলো, ব্রতকথা বলো, একটা কমন শর্ত, একটা অনিবার্য শর্ত। কি শর্ত? একজন নির্দোষ চরিত্র থাকবে, যাকে প্রথমে প্রচণ্ড দুঃখ লাঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হবে, তার প্রচণ্ড কষ্ট হবে, সে প্রায় মরে যেতে বসেছে, এরম পর্যায়ে সে পৌঁছাবে। তারপর তাকে যে অত্যাচার করছে সেই দোষীর শাস্তি হবে। কোনো গল্পে তাকে কবি শাস্তি দেবে, কোনো গল্পে তাকে রাজা শাস্তি দেবে, কোনো গল্পে তাকে সাধারণ মানুষ শাস্তি দেবে, এবং তারপরে নির্দোষ যে, সে একটা আনন্দময়, শান্তিময়, একটা সুন্দর জীবনযাপন করবে। অর্থাৎ এই যে দোষীরা শাস্তি পাচ্ছে, মানে কোনো একটা কঠিন কাজ সমাধা করে দোষীটিকে শাস্তি দেওয়া হবে। তাহলে রূপকথা, ফেরিটেল, মার্খেন, ব্রতকথা একই প্রজাতির হলেও সামান্য সামান্য তারতম্য তাদের মধ্যে থাকছে, কিন্তু তারা চারটে মিলেই যে আলটিমেটলি একই প্রজাতির, তার কারণ হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ওই অনিবার্য শর্ত হচ্ছে নির্দোষের দুঃখ, নির্দোষের শাস্তি, পরে নির্দোষকে যে কষ্ট দিচ্ছে সেই দোষীর শাস্তি পাওয়া, কোনো কঠিন কাজ সমাধা করার মধ্যে দিয়ে আলটিমেটলি নির্দোষ যে তার একটা আনন্দময়, শান্তিময় জীবন কাটানো। এটা হচ্ছে রূপকথার গল্প। আমরা আরব রজনীকেও কাছাকাছি পর্যায়ের গল্প বলতে পারি। এর পরের যে গল্পটা, সেটাকে আমরা বলবো হিরোইক টেলস বা বীর কথা। হিরোইক টেলসের সঙ্গে আমরা কি পাই? ওই যে তোমাদের বললাম না যে ফোক টেলসের অনেক সময় হয় যেটা কঠিন কাজ সমাধা করতে হয়। হিরোইক টেলসের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ওই একটাই, সেটা হচ্ছে নায়ক বা নায়িকা যে সে কোনো একটা কঠিন বা বীরত্বপূর্ণ
কাজ করবে, সে একটা কঠিন বা বীরত্বপূর্ণ কাজ করবে। সেখানে রাজারানী থাকতেও পারে, নাও থাকতে পারে, রাক্ষস খক্ষস সচরাচর থাকে না, দেবতা তো থাকেই না, কিন্তু এইখানে দাঁড়িয়ে বীর কথাতে নায়ককে বা নায়িকাকে একটা কঠিন বীরত্বপূর্ণ কাজ করতে হবে, যে কঠিন বীরত্বপূর্ণ কাজের মাধ্যমে কিন্তু তার গল্পটা তৈরি হবে। এবং যেহেতু কঠিন বীরত্বপূর্ণ কাজের মাধ্যমে গল্পটা তৈরি হচ্ছে, তাই কোনো কোনো সময় কিন্তু বীর কথাকে আমরা আবার লেজেন্ডের সঙ্গেও মিলিয়ে ফেলি। কারণ লেজেন্ডও তো তোমরা এক্ষুনি শুনেছো যে কোনো একজন মানুষ তার একটা অসম্ভব অলৌকিক ক্ষমতা রয়েছে, বা তার একটা সুপার ন্যাচারাল ক্ষমতা রয়েছে, যে সুপার ন্যাচারাল ক্ষমতা দিয়ে সে একটা সাংঘাতিক কাজ করে ফেলছে, যে কাজটা তুমি আমি আর 5টা সাধারণ মানুষ করতে পারবো না। আমরা ধর্মমঙ্গলের গল্পগুলোকে এই জাতীয় গল্প বলে ভাবতে পারি। আর এই বীর কথার একটা উপশাখা হলো নভেলা। এই বীর কথার একটা উপশাখা হলো নভেলা, যেখানে আমরা সিন্ধুবাদ নাবিকের গল্প পাচ্ছি, হাতেম তাইয়ের গল্প পাচ্ছি এবং ডেকামেরনের গল্প পাচ্ছি। তাহলে দেখো, রূপকথাতে যে যে কারণগুলো ছিল, সেই কারণ থেকে যখন একটা কারণ সর্বস্ব হয়ে দাঁড়ায়, অর্থাৎ কঠিন বীরত্বপূর্ণ কাজ করার কারণটাই একটা গল্পের মূল উপাদান হয়ে দাঁড়ায়, তখন তাকে আমরা আর রূপকথা বলছি না, বলছি বীর কথা। এবং বীর কথাকে আমরা কখনো কখনো কিন্তু লেজেন্ড বা কিংবদন্তির সঙ্গেও সম্পৃক্ত করে ফেলছি, কারণ সেখানেও কিন্তু নায়ক নায়িকারাই একটা অভূতপূর্ব অভাবিত একটা কাজ করে ফেলছেন। এবং বীর কথার উপশাখাকে আমরা বলছি নভেলা। তৃতীয় যেটা, সেটা খুব পপুলার, মানে ফোক টেলসের মধ্যে বলতে পারি যে মোস্ট পপুলার যেটা, সেটা হচ্ছে পশু কথা বা অ্যানিম্যাল টেলস। এই পশু কথা বা অ্যানিম্যাল টেলস যেটা, সেই পশু কথা কেন তৈরি হয়েছে? আদিম মানুষরা কল্পনা করত যে দেবতারা এবং মানুষরা এবং পশুরা তারা সকলেই একই উৎস থেকে সঞ্জাত, অর্থাৎ তাদের সকলেরই একই সোর্স থেকে তারা এসেছে। দেবতারাও যে সোর্স থেকে, মানুষও সেই সোর্স থেকে, পশুরাও সেই সোর্স থেকে এসেছে। ফলত তাদের একের অপরের দোষ গুণ সম্পন্ন হতো। অর্থাৎ দেবতার মধ্যেও মানুষের মতন দোষগুণ থাকতে পারে, মানুষের মধ্যেও পশুর মতন দোষগুণ থাকতে পারে, আবার পশুর মধ্যেও মানুষের মতন দোষগুণ থাকতে পারে। মানে কোথাও পশুর যা দোষগুণ, মানুষেরও তাই দোষগুণ। ফলত কোনো কোনো সময় দেখা যায় পশু কথার মধ্যে পশুরা সম্পূর্ণভাবে মানুষের মতোই আচরণ করছে, যেটাকে আমরা বলতে পারি পার্সনিফিকেশন। তাহলে পশু কথার মধ্যে কেন্দ্রীয় চরিত্র কারা? পশুরা। যে পশুরা কিন্তু পশুবৎ আচরণ করে না, তারা মানুষের মতন আচরণ করে, এবং তারাই হচ্ছে নায়ক নায়িকা। এবং যদি দেখা যায় সেই গল্পে মানুষরাও আছে, সেই মানুষরা কিন্তু সেখানে গৌণ হয়ে যায়। অর্থাৎ পশু কথাতে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে পশুরা। পঞ্চতন্ত্রের গল্প হচ্ছে তার বেস্ট এক্সাম্পল, এবং সেই পশু কথাতে পশুরা মানুষদের মতন আচরণ করেন। আমরা শিয়াল কুমিরের গল্প মাথায় রাখতে পারি, আমরা টুনটুনির গল্প মাথায় রাখতে পারি। তোমরা জানো টুনটুনির গল্পে একটা রাজা আছে, সে তো মানুষ, কিন্তু কোথাও সেই রাজাকে পাশ কাটিয়ে দিয়ে, রাজাকে পাত্তা না দিয়ে আমরা কিন্তু কোথাও টুনটুনিকে, অর্থাৎ পশুটাকেই কিন্তু, বা রাজার পাখিটাকেই কিন্তু আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট বলে দেখছি। কারণ টুনটুনি সেখানে এমন আচরণ করছে যে মানুষকেও সে ঘোল খাইয়ে দিচ্ছে। তো এইরকমভাবে আমরা তৃতীয় বর্গটা পাচ্ছি পশু কথার। সেখান থেকে আমরা আসছি নীতি কথা। নীতি কথা মানে নীতি, নামটা তোমরা বুঝতেই পারছো, যেখানে তোমাকে সারমোনাইজ করা হবে বা তোমাকে সারমন দেওয়া হবে। আমাদের দেশে এই সারমন দেওয়ার বা নীতি জ্ঞান দেওয়ার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে হিতোপদেশ বা বাংলা কথা বলা, বাংলা কথামালা। আর তোমরা ইসপস ফেবলস তো জানোই, ইসপের গল্প। নীতিকথায় কি হয়? পশুকে উপলক্ষ করে বা পশুকে রূপক হিসেবে গ্রহণ করে নীতিমূলক বা উপদেশমূলক যে কাহিনী, তাকেই বলা হয় নীতিকথা বা ফেবল। কিন্তু মনে রাখতে হবে, এই নীতিকথা বা ফেবল কিন্তু পশুকে বাদ দিয়ে শুধু মানুষকে কেন্দ্র করেও গড়ে উঠতে পারে। ইসপস ফেবলস বা ইসপের গল্প কেন পপুলার? কারণ সেখানে দুরকম গল্পই রয়েছে। যেখানে পশুকে রূপক করে উপদেশমূলক কাহিনী বলা হয়েছে, সেরকম গল্পও রয়েছে, যেরকম শিয়াল পণ্ডিতের পাঠশালা খুলে বসে কুমিরের ছেলেদের খেয়ে ফেলার গল্প। আবার সেখানে মানুষের গল্পও রয়েছে,
বা মানুষের মতন চরিত্রের গল্পও রয়েছে যেখানে কিন্তু পশুরা নেই। ফলে ইসপস ফেবলসে আমরা একদিকে শিয়াল পণ্ডিত পাঠশালা খুলে কুমিরদের ছেলেদের খেয়ে ফেলছে, সে একই সাথে মানুষের মতো আচরণ করে কুমিরকে ঠকাচ্ছে, সে মানুষের আচরণও পাচ্ছি, আবার কাঁচা 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 ওই কুমির ছানাগুলোকে খেয়ে ফেলার মধ্যে তার মধ্যে পশুসুলভ গুণও পাচ্ছি। ফলে এটা ইসপস ফেবলসের অন্তর্গত নীতিকথা হলেও এটা একটা বিশুদ্ধ পশু কথার মতো। কি বলছো? এটা কিসের গল্প? তাহলে এই যে গল্পগুলো আমরা পাচ্ছি, ধরো শিয়াল পণ্ডিতের গল্প, এটা আমরা ঈশপনিষদে পাচ্ছি, ঈশপনিষদে আমরা গল্পটা পাই। বা ধরো একটা বাঘের গলার হাড় ফোটার একটা গল্প পাই, যেখানে সারস ডাক্তারি করে বাঘের গলার থেকে হাড় তুলে নিচ্ছে, তারপরে কিন্তু সে আর কোনোভাবে পারিশ্রমিক পাচ্ছে না, বাঘ তাকে আর পাত্তা দিচ্ছে না। ফলে দেখো আমাদের দেশের গল্পেও আমরা নীতি কথামূলক গল্প পাচ্ছি, আবার বিদেশের গল্পেও আমরা উপদেশমূলক নীতি কথামূলক গল্প আমরা পাচ্ছি। তার মানে প্রত্যেকটা সংস্কৃতিতে, প্রত্যেকটা সভ্যতায় কিন্তু এইরকম উপদেশমূলক বা নীতিমূলক গল্প রয়েছে, যেটার কারণে ফোকটেলসের মধ্যে বা লোককথার মধ্যে আরেকটা বর্গ তৈরি করা হয়েছে, যে বর্গটাকে আমরা বলছি নীতিকথা। কিন্তু বাংলার ক্ষেত্রে মনে রাখতে হবে, এই নীতিকথা আর পশু কথা অনেক সময় কিন্তু হুবহু একই রকম বলে মনে হয়। আমি শিয়ালের যে গল্পটা বললাম সেটা কিন্তু একাধারে নীতিকথাও বটে, আবার সেটা পশু কথাও বটে। ঈশোপনিষদের এই গল্পটার ক্ষেত্রে, পঞ্চতন্ত্রের এই গল্পটার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, এই গল্পটাকে আমরা নীতিকথাও বলতে পারি, এই গল্পটাকে আমরা পশু কথাও বলতে পারি। এরপরে আমরা যে বর্গটা আসবো, একদম শেষ যে বর্গটা, সেই বর্গটা হচ্ছে কৌতুক কথা। কৌতুক কথা মানে এই জাতীয় যে গল্পটা, সেই জাতীয় গল্পে একটা জাতির নিজস্ব সামাজিক চিন্তার কাঠামো এবং মোস্ট ইম্পর্টেন্টলি জাতির রসবোধ ফুটে ওঠে। অর্থাৎ একটা জাতির নিজস্ব কৌতুকের রস অন্য জাতির মানুষ তো বুঝতে পারে না। ধরো আমি যদি এরকম উদাহরণ দিই যে চোর পালালে বুদ্ধি বাড়ে, বা আমরা যদি বলি দেখ কিরকম কুম্ভকর্ণের মতো ভুস করে ঘুমোচ্ছে, এই যে গল্পগুলো, বা ধরো গোপাল ভাঁড়ের গল্প, বা ধরো বীরবলের যে গল্প, এই গোপাল ভাঁড়ের গল্প বা বীরবলের গল্প, গোপাল ভাঁড় সেই রাজাকে তার ছেলে হবার পরে, আমি গল্পটার বলছি না তোমরা জানো বলে, নৌকায় করে রাজার খুব বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল, কিন্তু নৌকায় করে একবার নদীর এদিকে একবার নদীর ওদিকে নিয়ে যাচ্ছে, এখন রাজা তার কাছে স্যারেন্ডার করে। তখন বলে বুঝতে পারলেন তো, আমি যখন বলেছিলাম পুত্র সন্তান হওয়ার আনন্দ মানে হচ্ছে কৌশসাপ মুক্তির আনন্দ, আপনি তখন আমাকে দূর করেছিলেন, এবার দেখতে পাচ্ছেন তো কেন। এই যে মজাগুলো, অর্থাৎ আমরা বাঙালিরা যে মজাগুলো বুঝবো, ঝেঁটিয়ে বীজ ঝেড়ে দেবো, এই যে কতগুলো কথার মজা, এই কথাগুলো ওকে ও কোথাকার হরিদাস পারলে এত বড় বড় কথা বলছে, এই যে মজাগুলো, নিজস্ব কৌতুক রসগুলো, এই চিন্তার কাঠামোগুলো, এইগুলো হচ্ছে কৌতুক রস, যেগুলো কিন্তু আবার জাতিগোষ্ঠী স্পেসিফিক। অর্থাৎ আমি তুমি আমরা এই কৌতুক কথার যে রস বুঝতে পারবো, গোপাল ভাঁড় বললেই যে মজার গল্প আমরা মনে করব, বীরবল বললেই আমরা যে মজার গল্প মনে করব, সেগুলো কিন্তু আবার অন্য সভ্যতার সঙ্গে মেলে না, এবং মেলে না বলেই কিন্তু এইটি হচ্ছে লোককথার সব থেকে কম ডেভেলপড বর্গ। অন্য বর্গগুলো খুবই ডেভেলপড, আমরা মাইগ্রেশন এবং পলিজেনেসিস থিওরি দিয়ে তো দেখেছি যে গল্পগুলো কীরকমভাবে সমস্ত সভ্যতাতে দিয়ে একই ধরনের গল্প পাওয়া যায়। কিন্তু এই কৌতুক কথাগুলো ভীষণ রকমের এরিয়া স্পেসিফিক, ভীষণ রকমের সোসাইটি স্পেসিফিক, ভীষণ রকমের কালচার স্পেসিফিক। এবং আরও একটা কারণে এগুলো ওইরকম মানে ছোটো ছোটো বৃত্তের মধ্যে থাকে, তার কারণ হচ্ছে এই গল্পে ধরো বীরবলের গল্পই যদি বলো বা গোপাল ভাঁড়ের গল্পই যদি বলো, এগুলোকে আবার আমরা বলছি কীরকম সভা কথা। কারণ গোপাল ভাঁড়ও একটা সভার মধ্যে মজাগুলো করতেন, বীরবলও একটা সভার মধ্যেই মজাগুলো করতেন। ফলে কৌতুক কথার মধ্যে আবার আমরা আরেকটা ছোটো ভাগ করছি, যেটাকে আমরা বলছি সভা কথা। এই সভাকথার সূত্রে আমরা জানি ইউরোপের প্রাচীন আমলে কোর্ট জেস্টার বলে এক ধরনের মানুষ থাকতেন, যারা গোপাল ভাঁড়দের মতন, তারা কোর্ট জেস্ট করতেন বা কোর্টে জেস্টার করতেন, মজার মজার গল্প করতেন। ফলে এইরকমভাবে কৌতুক কথা, যে সেই কৌতুক কথার মধ্যে দিয়েও কিন্তু কোনো মানুষের বোকামি বা কোনো মানুষের অতি চালাকির মধ্যে দিয়েই কিন্তু আরও এক ধরনের আমরা ফোকটেলকে দেখতে পাই। তাহলে লোককথা বা ফোকটেল বলতে আমরা কি পাচ্ছি? আমরা 5টা মূল ধরন পাচ্ছি। রূপকথার গল্প পাচ্ছি, যার মধ্যে আমাদের ঠাকুরমার ঝুলি রয়েছে, ঠান্ডিতির থলে রয়েছে, ঠাকুরদার ঝুলি রয়েছে, আরব্য রজনী রয়েছে।
পশু কথার মধ্যে আমরা পঞ্চতন্ত্রের কথা পাচ্ছি, নীতি কথার মধ্যে আমরা ঈশপের গল্প পাচ্ছি, আমাদের দেশের হিতোপদেশের গল্প পাচ্ছি, কথামালা পাচ্ছি, কৌতুক কথার মধ্যে গোপাল ভাঁড়ের কথা পাচ্ছি, সভা কথা যদি তার মধ্যে আমরা ধরি তার মধ্যে আমরা বীরবলকে পাচ্ছি, এবং বীর কথার মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা বেতাল পঞ্চবিংশতির কথা পাচ্ছি, আর বীরবলের উপশাখা যেটা বীর কথার কথা যেটা নভেলার মধ্যে আমরা সিন্ধবাদ নাবিকের বা হাতিম তাইয়ের কথা পাচ্ছি। কিন্তু এই যে এত রকমের এতগুলো ভাগের কথা আমি বললাম, সবগুলোই আসলে লোককথা বা লোকের কথা বা মানুষের কথা। এই লোক কারা? তোমাদের মনে পড়বে যে লোককথার উৎস কোথায়? গ্রামীণ সংস্কৃতি থেকে, যে গ্রামীণ সংস্কৃতি হচ্ছে কৃষি নির্ভর গ্রামীণ সমাজের সৃষ্টি। তাই যেভাবেই লোককথা লেখা হোক না কেন, যে ধরনেই লোককথা লেখা হোক না কেন, যত প্রকরণেই আমরা লোককথাকে ভাগ করি না কেন, লোককথা আসলে কি? লোককথার মধ্যে কি থাকে? এই লোককথার মধ্যে থাকে শ্রমজীবী মানুষের জীবনচর্যার স্মৃতি, আশা উদ্দীপনা, সংগ্রামের কাহিনী। আপাতভাবে তাদের মধ্যে অলৌকিকতা থাকতে পারে, জাদু, দেবতা, পরী, জিন, দৈত্য, রাক্ষস, ভূত, প্রেত, রাজা, রানী, ডাইনি, এনিথিং, হাজারটা এই ধরনের আপাত অসম্ভাব্য জিনিস থাকতে পারে। কিন্তু প্রত্যেকটা কাহিনীর মধ্যে দিয়েই একটা কমন জিনিস বহমান হয়, সেটা হচ্ছে সাধারণ মানুষের জীবনের প্রতি আকাঙ্ক্ষা এবং জীবনের কাছে যে প্রত্যয় এবং যে প্রত্যাশা। শ্রমজীবী মানুষের সেই কাহিনী, যে কাহিনী বলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই কাহিনীর আকাঙ্ক্ষায় কিন্তু আলটিমেটলি প্রকাশিত হয় লোককথার মধ্যে। এই লোককথার যত বর্গই থাকুক না কেন, মূল কথাটা হচ্ছে এগুলো হচ্ছে লোকের কথা আর বা লোকেদের কথা। আর আমি যে দুটো বলে শেষ করব, এই লোককথার অবশেষ আমরা পাই এপিকের মধ্যে, যেখানে কিন্তু মিথের মতন অলৌকিকতা ধর্ম নির্ভর কাহিনীও থাকে, আবার তেলের মতন ধর্ম বিরহিত মানুষের কাহিনীও থাকে, আবার অতিলৌকিক ক্ষমতা সম্পন্ন লেজেন্ডারি ক্যারেক্টার্সও থাকে। অর্থাৎ এপিকের মধ্যেও কিন্তু আমরা মিথকে, টেলকে এবং লেজেন্ডকে পাই। আর এই সমস্ত কিছুর বিবর্তনে দাঁড়িয়ে লোককথার প্রকাশ বা লোককথার বলতে পারো সৃজন যখন শেষ হয়ে যায়, একটা সময় তো সৃজনটা শেষ হয়ে যেতে থাকে, তার অবশেষ কিসের মধ্যে পড়ে থাকে, যার ক্লাস তোমরা অলরেডি মুনমুন ম্যাডামের কাছে করেছো, সেটা হচ্ছে প্রবাদ। একটা পুরো কাহিনীর সার যখন একটি বা দুটি বাক্যের আধারে প্রকাশিত হয়, তখন তো আমরা তাকে প্রবাদ বলি। যে প্রবাদ হচ্ছে উইজডম অফ মেনি, উইট অফ ওয়ান। অর্থাৎ একটি গোষ্ঠীর সামগ্রিক অভিজ্ঞতা যখন একজন বা দুজনের অত্যন্ত চমৎকারিত্বে ভরা একটা কি দুটো লাইনের ছোট্ট ব্যাখ্যার মধ্যে দিয়ে প্রকাশিত হয়, তাকে আমরা প্রবাদ বলি। সেরকম প্রবাদ একটা বলে আমার কথা শেষ করি। দেখো, একটা খুব ইম্পর্টেন্ট প্রবাদ, একটা খুব মজার প্রবাদ আছে, মজার বলবো না, খুব পরিচিত প্রবাদ আছে। ভালো কথা মনে পড়লো, আঁচাতে আঁচাতে ঠাকুরজিকে নিয়ে গেছে নাচাতে নাচাতে। দু লাইনের একটা ছোট্ট গল্প, যে গল্পের সারাৎসার কি, বা যে গল্পটা বা যে প্রবাদটার মূল কথাটা কি, উইজডমটা কি, ননদের সঙ্গে বৌদির যে একটি ইটার্নাল সম্পর্ক, খারাপ সম্পর্ক মনে করা হয়, সেই সম্পর্কটা। কিন্তু এই যে লাইন দুটো বললাম, এটা তো সারাৎসার। এর পেছনে তো নিশ্চয় একটা গল্প ছিল। সেটা কী গল্প? যে বৌদি এবং ননদ সকালবেলা পুকুরে গেছিল জল তুলতে কি চান করতে, সেখানে গিয়ে কুমিরটা ননদকে টেনে নিয়ে গেছে। বৌদি বাড়ি এসছে, কাউকে কিছু বলেনি, চান করেছে, ভাত খেয়েছে, ভাত খেয়ে যখন আঁচাতে গেছে, চেটেপুটে ভাত খেয়ে আঁচাতে গিয়ে তখন তার মনে পড়েছে কি কথা না, ভালো কথা। তার এত ঘৃণা ননদের প্রতি যে ননদের চলে যাওয়াটা হচ্ছে তার কাছে ভালো কথা, তাই সে বলছে ভালো কথা মনে পড়লো আঁচাতে আঁচাতে, ঠাকুরজিকে নিয়ে গেছে নাচাতে নাচাতে। দেখো কীরকমভাবে, কাহিনীটা তো কোথাও নেই, কিন্তু কাহিনীর সারাৎসারের মধ্যে দিয়ে সেই লোককাহিনীটা, সেই ফোকটেলটার সারাৎসারটা দুটো লাইনের মধ্যে দিয়ে কীরকমভাবে প্রবাদের মধ্যে লোককাহিনীর শেষ অবশেষটুকুকে, মানে ফাইনাল জায়গাটুকুকে ধরে রেখেছে। অতি লোভে তাঁতি নষ্ট। কবে কোন তাঁতি কী লোভে বিপন্ন হয়েছিল আমরা জানি না, কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট এই লাইনটার মধ্যে দিয়ে অতি লোভ করলে যে মানুষের ক্ষতি হয়, এই উইজডমটা প্রবাদ ধরে রেখেছে। ফলে প্রবাদগুলো হচ্ছে লোককথার ক্ষুদ্রতম, স্মলেস্ট পার্ট, সংক্ষিপ্ততম অংশ। ঠিক এইরকমভাবে লোকসাহিত্যের অজস্র ভাগের মধ্যে দিয়ে কোথাও নানা রকমের
প্রকরণ, উপপ্রকরণ, ভাগ, উপবিভাগ, উপবিভাগ এত কিছুর মধ্যে দিয়ে কিন্তু লোককথা আমাদের কাছে পপুলার হয়ে থেকেছে, আজও পপুলার হয়ে থাকে, ভবিষ্যতেও পপুলার হয়ে থাকবে। আমার কথাটি আমি এখানেই শেষ করলাম, নোটে গাছটি মুড়লাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমায় করতে পারো।